তো আমরা লাস্ট দিন যেখানে ছিলাম, লাস্ট দিন হচ্ছে আমরা আমাদের যে ডাটা সোর্স গুলি ছিল সেগুলি থেকে কিভাবে ডাটা নামাইতে হবে এই প্রসেসটা দেখানো হয়েছে। তোমরা যারা ওই দিন ছিল না তারা হচ্ছে এরপরে ওই ভিডিও দেখে ডাটা নামাবা, ঠিক আছে? ডাটার ব্যাপারে আর আমাদের নকটক দিবা না। এরপর আজকে আমরা দেখব হচ্ছে আমাদের যে দুইটা নেম লিস্ট আছে, WPS এর একটা নেম লিস্ট এবং WRF এর একটা নেম লিস্ট। এই দুইটা টেক্সট স্ক্রিপ্টের ভিতরে আমরা যে সেকশনগুলি ইউজ করি এগুলি নিয়ে আমরা মোটামুটি বেসিক এর আগে আলোচনা করছিলাম। আমরা ব্লাইন্ডলি হচ্ছে অপশনগুলি চুজ করছিলাম, এটাতে 3 দিতে হবে, এটা 4 দিতে হবে, কিছুটা হয়তো আলোচনা করা হয়েছে, বাট আরেকটু ডিপলি ইন জেনারেল আলোচনা করব আমরা যে এগুলিকে আরো কিভাবে প্রেসাইজলি আমরা চুজ করতে পারি, অথবা কাজের পারপাস অনুযায়ী কিভাবে আমরা এদেরকে চুজ করব। তো সেই নেম লিস্টটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা পাবো আমাদের যে WRF এর ইউজার গাইডটা আছে, WRF এর যে ইউজার গাইডটা, সেই ইউজার গাইডের ভিতরে টোটাল নেম লিস্টের ডেসক্রিপশন দেয়া আছে। তোমরা সেই ইউজার গাইডটা ওপেন করো আর আমি পেজ নাম্বারটা বলতেছি, প্লাস তোমরা খাতায় লেখা রাখতে পারো অথবা ভিডিও তো থাকবে। আর চেষ্টা করবা যখন কাজ শুরু করবা তার আগে এই নেম লিস্টটাকে প্রিন্ট করে নিতে, নেম লিস্টের যে পেজগুলি আছে এগুলিকে প্রিন্ট করে নিতে, তাহলে পরবর্তীতে তোমার এই ডেসক্রিপশন গুলি যখন তুমি শিখবা অথবা কিছু চেঞ্জ টেঞ্জ করা লাগবে তখন ওইখানে লিখে রাখবা। এটা আপাতত পিডিএফ এর ভিতরে অথবা ইয়েতে লিখে রাখো, আর কি খাতায় লিখে রাখো। এছাড়া তোমাদের আর কোনো প্রশ্ন আছে নিয়ে? না ভাই, আপাতত নাই। খুবই ভালো। WRF আচ্ছা, তো আমরা প্রথম WPS এর নেম লিস্টটাতে আসি। WPS একটা পাবো হচ্ছে মিড গ্রেড সেকশন। আচ্ছা, এই যে ভি টেবিলটা যখন তোমরা লিংক করো এটাতে যাদের এরর আসে, আরেকবার একটু আমি কমনলি একটা কথা বলি। ভি টেবিলের আসলে আমরা কি করি? ভি টেবিলের হচ্ছে তোমরা যে WPS টাকে কম্পাইল করছো সেই WPS এর মেইন যে ফোল্ডারটা, সেই ফোল্ডারের ভিতরে একটা আনগ্রিপ ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে একটা ভ্যারিয়েবল টেবিলস ফোল্ডার আছে। ওই ফোল্ডারে একটা vtable.gfs এরকম একটা টেক্সট ফাইল আছে। তো এই ফাইলটা অ্যাকচুয়ালি কি? এই ফাইলটা হচ্ছে আমাদের যে ডাটা টাইপগুলি আছে, বিভিন্ন টাইপের যে ডাটা, সেই ডাটাগুলির ভিতরে গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম যে মডেলের আউটপুট যেগুলি আছে সেখানে যেই ভ্যারিয়েবল অ্যাভেলেবল, সেই ভ্যারিয়েবল গুলি সম্পর্কে কিছু ইনফরমেশন এই টেক্সট ফাইলটাতে আছে। তা আমাদের যখন মডেল দিয়ে আমরা জিএফএস ডাটা রান করি, WPS এর যখন তাকে জিও আনগ্রিভ মেড গ্রিড দেই তখন এই ইনফরমেশনটা লাগে। এই জন্য এই টেক্সট ফাইলটাকে আমরা লিংক করে দেই হচ্ছে WPS এর মেইন ফোল্ডারে, যেই ফোল্ডারে আমরা মডেলকে রান করার আগে জিও গ্রিড মেড গ্রিড রান করি সেই ফোল্ডারে। তো এই জন্য আমরা কি করি, এটাকে লিংক করি এই ফাইলটাকে, কিন্তু ফাইলটার টোটাল লিংকের কমান্ডটা শেষে আবার একটা ভিটেবিল লিখে দেই। সেটা কেন লিখি? সেটা লিখি এই কারণে যে যেই ফাইলটাকে আমি লিংক করতেছি সেটা কারেন্ট যে ফোল্ডারে লিংক করব, ওই ফোল্ডার থেকে কারেন্ট যে ফোল্ডারে লিংক করব
সেখানে তার নাম থাকবে শুধু ভি টেবিল, সেখানে আবার ডট জিএফএস থাকবে না, শুধু ভিটা ক্যাপিটাল লেটার আর বাকিগুলো স্মল লেটারে, ডট জিএফএস টা নাই। এটা আমার স্ক্রিপ্টে ওইভাবেই দেয়া আছে। তো তোমরা হচ্ছে লিংক করার শেষে ওই যে শুধু ভি টেবিল লিখবা, কারণ ডাব্লিউপিএস এর যে আনগ্রিভ যখন আমরা করি তখন হচ্ছে এই স্ক্রিপ্টটা ওরা রিড করে, এক্সিকিউটেবলটা এই স্ক্রিপ্টটা খুঁজে, এবং খোঁজার সময় এই নামেই খুঁজে, ভি টেবিল নামেই খুঁজে, ডট জিএফএস ডট জিএফএনস এইরকম কোনো নাম এসে খুঁজে না। স্ক্রিপ্টের ভিতরে এই ওয়ার্ডটা এইভাবে ইউজ করা আছে। সো এটাতে একটু কেয়ারফুল থাকবে। ইভেন এটার স্মল লেটার দিলেও হবে না, কারণ যেহেতু মূল স্ক্রিপ্ট এটা ক্যাপিটাল লেটারে আছে, এটা কেস সেনসিটিভ, সো তোমার ক্যাপিটাল লেটারই দিতে হবে। আচ্ছা, এখন আমরা নেম লিস্টটায় যে সেকশনগুলি ছিল, যেগুলি আমরা আগে আলোচনা করছি তা তো গেলই, যেগুলি ব্রিফলি করা দরকার সেগুলো আরেকবার আসতেছি। কোরের ব্যাপারে বলছি, জেআরডব্লিউ অথবা এনএমএম যে কোর আমাদেরকে সিলেক্ট করতে হবে সেটা আমরা করলাম। ইউজুয়ালি আমরা যেহেতু এআরডব্লিউ নিয়ে কাজ করতেছি, এআরডব্লিউ যদি কেউ এনএমএম নিয়ে কাজ করো সেক্ষেত্রে এনএমএম লিখতে হবে। আর ম্যাক্সিমাম ডোমেইন হবে যে তুমি অ্যাকচুয়ালি কয়টা ডোমেইনে কাজ করতেছো। যেমন প্রথমটা হচ্ছে তোমার প্যারেন্ট ডোমেইন, তার মানে একটা, যদি তুমি একটা ডোমেইন নিয়ে কাজ করো তাহলে একটা ডেট দিলেই হবে। সেই ক্ষেত্রে এখানে লিখতে হবে হচ্ছে 1। যদি দুইটা ডোমেইন হয় দ্যাট মিন্স এটা হতে পারে প্যারেন্ট, এটা তার হচ্ছে ধরো ডটার, তাহলে এই ডটার ডোমেইনের ক্ষেত্রে আমরা কি করব, এই প্যারেন্ট ডোমেইনের ভিতরে ওকে নেস্ট করব। চাইলে আমরা সেপারেটও করতে পারবো, কিন্তু ইউজুয়ালি আমরা নেস্ট করি যে এটা একটা বিশাল রিজিয়নের উপরে থাকবে। সাপোজ এটা থাকবে হচ্ছে পুরো বাংলাদেশের উপরে প্রথম ডোমেইনটা, তার ভিতরে স্পেসিফিকলি আমার ইভেন্টটা যেখানে হইতে পারে সেটা ঢাকার উপরে, তো ঢাকার উপরে আবার আমরা একটা ছোট করে ডোমেইন নিব যে ডোমেইনের রেজুলেশন আরেকটু বেটার থাকবে। তো আমরা চাইলাম যে দুইটা ডোমেইন নিব, সেই ক্ষেত্রে আমরা এখানে ডেট দিব দুইটার, স্টার্টিং দুইটা দিতে হবে, আর ম্যাক্সিমাম ডোমেইন লিখব 2। যদি 3টা হয় তাহলে দিব 3টা। আর এখানে ধরো তোমার ডেট দেয়া আছে 3টা, কিন্তু এখানে তুমি ম্যাক্সিমাম ডোমেইন লিখছো 1, তার মানে হচ্ছে ও আর পরের দুইটা ডেট রিড করবে না, প্রথমটাই রিড করবে। তারপরের দুইটা ডেট যদি ভুলও থাকে তাহলে কোনো সমস্যা নেই, মানে যাই থাকুক, ডেট থাকলেও সমস্যা নাই, থাকা অবস্থায় ভুল থাকলেও সমস্যা নাই, কিন্তু প্রথমটা কারেক্ট হতে হবে যদি তুমি এখানে 1 দাও। আর যদি 3 দাও, এখানে দিলা 3 কিন্তু এখানে ডেট দিছে 2টা, তার মানে তো থার্ড ডোমেইনের ইনফরমেশন পাচ্ছে না। সো এই স্ক্রিপ্টটা যখন রিড করা শুরু করবে এখানে এসে স্টপ হয়ে যাবে, এরর দেখাবে। সো এইগুলি একটু খেয়াল রাখবা যে কয়টা ডোমেইন নিছো, সেই কয়টা ডেট এখানে দেয়া আছে কিনা, এবং এদের যে ইয়েগুলি আছে, সাইনগুলি আছে, এগুলি একদম ঠিক মতো ইউজ করতে হবে। এখানে ডট ফট দিলে হবে না, কমাই দিতে হবে, ইনভার্টেড ক্লোজ করতে হবে, মাঝখানে সেমিকোলন দিতে হবে, হাইফেন দিতে হবে, এই অর্ডারে ইউজ করতে হবে। ইন্টারভেল সেকেন্ডটা তোমরা জানো যে ডাটার যে টাইম ইন্টারভেল, আমরা যেহেতু 6 আওয়ারলি ডাটা ইউজ করতেছি, দ্যাট মিন্স 6 আওয়ারলি মিন্স হচ্ছে এটা সেকেন্ডে থাকে, সেই সেকেন্ডের ভ্যালুটা আমরা দিচ্ছি 6 আওয়ারলি ডাটার জন্য। যদি 3 আওয়ারলি ইউজ করো তাহলে 10,800, যেমন ইরা ডাটা হচ্ছে 3 আওয়ারলি আছে, জিপিএম 3 আওয়ারলি আছে, তখন আমরা হচ্ছে এখানে 10,800 দিব। আর ইনপুট আউটপুটটা আপাতত আমরা বাইনারিতে ইউজ করতেছি, এটা তোমাদেরকে নেম লিস্টে দেখাইছিলাম যে 2 মিন্স হচ্ছে বাইনারিতে আসবে, আউটপুটটা এনসিডিএফ, নেট সিডিএফ, এই জন্য আমরা 2 দিয়ে রাখছি। এরপর নেটগ্রিড সেকশনের এই ফাইলের নাম চাইলে তুমি চেঞ্জ করতেও পারো, নাও করতে পারো। তার মানে হচ্ছে নেটগ্রিড সেকশনে নতুন যে ফাইল তৈরি হবে সেই ফাইলকে তুমি যদি নাম দিতে চাও, কোনো তোমার ফোল্ডারে যে নতুন করে ফাইল তৈরি হবে সেই ফাইলগুলিকে আমরা চাইলাম যে যেহেতু আমরা অনেক ডেট নিয়ে কাজ করব, সবগুলি ফাইলকে যেন আলাদা আলাদা ভাবে খুঁজে পাই, এই জন্য চাইলে আমি এখানে একটা নিউ নেম দিয়ে দিতে পারবো। তখন তোমার ডাব্লিউপিএস এর ভিতরে যখন নেটগ্রিড তুমি রান করবা সেটার একটা ওই নামে তৈরি হবে। কিন্তু ইউজুয়ালি ডিফল্ট যেহেতু ফাইল আছে ফাইলে রাখতে পারো, তোমার ডাটা টাইপ জিএফএস হলে জিএফএস লিখে দিতে পারো, এফএনএল হলে এফএনএল লিখে দিতে পারো, এটা ইম্পর্টেন্ট না। ইনপুট আউটপুট আমরা রাখলাম 2, দেন এই কয়েকটা ইনফরমেশন। এরপরে আবার কি আছে, এরপরে জিওগ্রিডের যে সেকশনটা আছে, জিওগ্রিড সেকশনটাতে আমাদের এখানে যেমন 2টা কলাম
দুইটা ডোমেইনের ইনফরমেশন দেয়া আছে, প্যারেন্ট একটা ডটার, দুইটা সেপারেট ডোমেইন। তো আমরা এখানে ম্যাক্সিমাম ডোমেইন 2 দিলাম, দুইটা ডোমেইনের স্টার্ট ইন ডেট দিলাম। স্টার্ট ইন যখন আমি দিব, আরেকটা জিনিস আমাকে দিতে হবে, সেটা হচ্ছে প্রথম ডোমেইনের প্যারেন্ট আইডি, প্যারেন্ট গ্রিড রেশিও, আই প্যারেন্ট স্টার্ট, জে প্যারেন্ট স্টার্ট, তার ওয়েস্ট ইন্ডে তার ইন্ড কোথায়, মানে কয়টা গ্রিড পরে গিয়ে সে শেষ হইলো, সাউথ নর্থে সে কয়টা গ্রিড পরে শেষ হইলো, এইটা প্রথমটার ইনফরমেশন। একইভাবে সেকেন্ডটাও কত গ্রিডে আছে, কতগুলি গ্রিডে আছে, সেই ইনফরমেশনটাও আমাদেরকে দিতে হবে। তাহলে এই সেকেন্ড ইনফরমেশনটা আমরা কোথায় পাবো? তো আমরা হচ্ছে সহজভাবে কাজটা করার জন্য আমরা কি করি, এই টোটাল নেম লিস্টের ইনফরমেশনটাই আমরা নিয়ে আসি হচ্ছে ডোমেন উইজার্ড থেকে। ডোমেন উইজার্ড নিজে ক্যালকুলেট করে আমাদেরকে ভ্যালু দেয়, সেখান থেকে আমরা কপি করে এনে এখানে বসাই। কিন্তু তুমি যদি নিজে ক্যালকুলেট করতে চাও, যে দেখি এটা আমরা ক্যালকুলেট করলে কিভাবে করা হয়, এই নাম্বারগুলি আসলে কিভাবে আসলো, সেটা যদি আমরা জানতে চাই, তাহলে খেয়াল রাখো যে প্রথম প্যারেন্টের কথা তোমাদেরকে বলছি, প্যারেন্টের নিজের যেহেতু কোনো প্যারেন্ট নেই, তার মানে হচ্ছে আমরা প্যারেন্টকে 1 ইউজ করতে পারি অথবা 0 ইউজ করতে পারি। আর সেকেন্ড বা থার্ড এরপরে তুমি যতগুলি ডোমেইন সেই ডোমেইনগুলির প্যারেন্ট কে হবে। সাপোজ এখানে আমরা 3টা ডোমেইন নিলাম, 1 2 আর এখানে 3, আরেকটা ডোমেইনের ইনফরমেশন দেয়া আছে। তাহলে এই পরের যে 2টা ডোমেইন আছে, তোমাকে বুঝাইতে হবে যে সেকেন্ড ডোমেইনের প্যারেন্ট কি প্রথমটা নাকি সে আলাদা, এটা একটা ব্যাপার। আবার থার্ড যে ডোমেইনটা ইউজ করছো, থার্ড ডোমেইনের প্যারেন্ট কি এই সেকেন্ড ডোমেইন নাকি ফার্স্ট ডোমেইনই, এই ইনফরমেশনটা আমরা দিব কোথায়, সেটা দিব এই যে আমরা প্যারেন্ট আইডিতে। প্যারেন্ট আইডিতে সাপোজ আমি এখানে দিলাম 1, এটাতে দিলাম 1, তার মানে হচ্ছে এই দ্বিতীয়টার প্যারেন্ট ও নিজে। আবার থার্ডের ক্ষেত্রেও আমি কি দিলাম, থার্ডের ক্ষেত্রে দিলাম 2, তার মানে হচ্ছে সেকেন্ডটার প্যারেন্ট হচ্ছে আবার এটা। কেন, সেকেন্ড ডোমেইনটা যদি হয়, সাপোজ প্রথমটা নিলাম আমি ফুল ইন্ডিয়ান, আমাদের যে সাবকন্টিনেন্ট আছে মানে এশিয়া নিলাম প্রথম ডোমেইনটা, তার ভিতরে একটা নেস্ট করলাম শুধু বাংলাদেশ, তার মানে ওর প্যারেন্ট হচ্ছে ও, তাহলে এটার প্যারেন্ট আইডি আমি 1 দিলাম। তারপরে আরেকটা ডোমেইন নিলাম বাংলাদেশের ভিতরে ঢাকা, তখন ওর প্যারেন্ট আবার কে হবে, এইটা। তো এইভাবে হচ্ছে আমরা প্যারেন্ট আইডিটা দিলাম। তারপর হচ্ছে রেশিও, রেশিওটা হচ্ছে এই যে প্যারেন্ট গুলি যে আমরা নিলাম, তাহলে আমি চিন্তা করি যে প্রথমটা হচ্ছে ফুল এশিয়া, এটা হচ্ছে বাংলাদেশ, তাহলে এশিয়াটা সাপোজ আমি নিলাম 9 কিলোমিটার রেজুলেশনে, মানে 9 কিলোমিটার পর পর ওর গ্রিড গুলি আসবে, টাইলস গুলি তৈরি হবে। তাহলে আমি এখন এখানে এই যে প্যারেন্ট গ্রিড রেশিও দিয়ে ওর ইনফরমেশন থেকে আমি একটা ইনফরমেশন নিব, সেটা হচ্ছে যে এই প্যারেন্ট ডোমেইনের যে রেজুলেশন, তার কত টাইমস ছোট আমার এই নেস্টেড ডোমেইনটা। সাপোজ এই ডোমেইনটা হচ্ছে 9 কিলোমিটার, তাহলে প্যারেন্ট গ্রিড রেশিও যখন আমি এখানে 3 দিব, দ্যাট মিন্স এইটার 3 টাইমস লেস হবে হচ্ছে এই সেকেন্ড ডোমেইনটা। তার মানে এটা যদি 9 হয়, তাই এটা হবে 3 কিলোমিটার। এরপরে সাপোজ আমি তার পরেরটার জন্য দিলাম আবার 3, এখানে যদি আরেকটা কলাম থাকতো, তখন যদি আমি আবার এখানে 3 দিতাম, তখন কি মিন করতো, তার প্যারেন্ট হচ্ছে আবার ও, তার ও হচ্ছে 3 কিলোমিটার, তাকে 3 দিয়ে ডিভাইড করলে হয় 1 কিলোমিটার। তার মানে প্রথমটা হবে 9, পরেরটা হবে 3, তারপরেরটা হচ্ছে 1 কিলোমিটার। তো এই জিনিসটা আমরা রেশিওতেই বলে দিছি, আমাদেরকে আর পরে এই যে ডিএক্স এর ভিতরে 3 বার লেখার দরকার নাই, যে প্রথমটা 9000, পরেরটা 3000, তারপরটা 1000, 3 বার লেখার দরকার নেই, আমরা রেশিওতেই সব দিয়ে দিছি। তো ওর যত ইনফরমেশন লাগবে ওইখান থেকে সে ডিভাইড করে নেবে। এই কাজটাও যখন আমরা ডোমেইন উইজার্ডে করব, অটোমেটিক হয়ে যাবে। তারপর আই প্যারেন্ট স্টারটা, যে প্যারেন্ট স্টারটা একটু পরে বলতেছি, ইন্ড ওয়েস্ট ইস্ট আর ইন্ড সাউথ নর্থ, এটা আমরা কোথায় পাবো? এটা একটু ইজি। এটা হচ্ছে, ধরো প্রথম ডোমেইনটা আমি নিলাম হচ্ছে বাংলাদেশের উপরে, বাংলাদেশের প্রথম আমরা নর্থ সাউথে চিন্তা করি,
নর্থ সাউথ। তাহলে নর্থ সাউথে বাংলাদেশ কত ডিগ্রি থেকে কত পর্যন্ত আছে? ধরো 20 ডিগ্রি থেকে কত 27 ডিগ্রি, তাই তো? তাহলে 20 থেকে যদি 27 ডিগ্রি হয়, টোটালি কত ডিগ্রি হইলো? 7 ডিগ্রি। 7 ডিগ্রি মিন্স অ্যাকচুয়ালি কত কিলোমিটার? 1 ডিগ্রি মানে হচ্ছে ধরো অন এভারেজ 111 কিলোমিটার। তার মানে 7 মানে কত? 777। আচ্ছা, তাহলে আমরা চাচ্ছি প্রথম এই ডোমেনটা কত কিলোমিটার পর পর হবে, তার রেজুলেশন কত হবে? যেমন এইখানে ধরো ওরা নিচে 30,000, আমরা নিলাম 9,000, মানে 9 কিলোমিটার। তাহলে আমাদের টোটাল আছে নর্থ সাউথ ডিরেকশনে আমাদের টোটাল 777 কিলোমিটার আছে। আমরা চাচ্ছি আমাদের গ্রিডগুলি 9 কিলোমিটার পর পর তৈরি হবে। তাহলে আমরা এটাকে ডিভাইড করব কত দিয়ে? ডিভাইডেড বাই 9। তার মানে হচ্ছে দেখো 86 একটা ভ্যালু আসতেছে, তাই না? 86.33। তো 33 তো আর আমরা এখানে রেশিও নিতে পারবো না। আমরা কি করব, একটা গ্রিড বেশি নিলাম, তাতে হয়তো একটু ধরো নর্থ পোলটা আর একটু উপরে চলে গেল, তাতে তো আর কিছু যায় আসে না খুব একটা। তা আমরা ইন্ড সাউথ নর্থে গিয়ে লিখবো যে নর্থ সাউথ ডিরেকশনে যেই গ্রিডটা আছে সেটাকে 87 গ্রিডে ডিভাইড করো। কত করে? 9 কিলোমিটার করে। তখন এটা এক্স এক্সিসে ওয়াই এক্সিসে কি করবে? 87টা গ্রিড তৈরি করবে 9 কিলোমিটার পর পর। একইভাবে আমি এক্স এক্সিসে নিলাম, ওয়াই এক্সিসে আবার নিতে হবে। তাহলে ওয়াই এক্সিসে ধরো বাংলাদেশ 88 থেকে 92, তার মানে হচ্ছে প্রায় 4 ডিগ্রি। 4 ডিগ্রি মিন্স 4 ইন্টু 111 ডিভাইডেড বাই 9 কিলোমিটার, তার মানে আসে 49.33। আমরা নিলাম 50। তখন এখানে আমি লিখলাম হচ্ছে ওয়েস্ট ইন্ডে লিখবো 50, আর এখানে লিখবো হচ্ছে কত ছিল একটু আগে, এর আগে যে নাম্বারটা নিলাম সেটা আমরা সাউথ নর্থে লিখবো 7 ডিগ্রির জন্য। 777 কিলোমিটারের জন্য ছিল হচ্ছে 87। তাহলে এখানে লিখবো 50, এখানে লিখবো 87। এটা ফার্স্ট ডোমেনের এক্স এবং ওয়াই ডিরেকশনে কতগুলি গ্রিড নিলাম 9 কিলোমিটার পর পর, সেই ইনফরমেশনটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো এটা যদি ফার্স্ট ডোমেইনের জন্য হয়, প্যারেন্ট ডোমেইনের জন্য হয়, একইভাবে আমাদেরকে সেকেন্ড ডোমেইনটাও দিতে হবে। তো সেকেন্ড ডোমেইনটার রেজুলেশন আমরা কত নিচ্ছি? 9 এর 3 ভাগের 1 ভাগ, তার মানে হচ্ছে 3 কিলোমিটার। তাহলে এবার সেই ডোমেইনটা তুমি কতটুকু নিবা? সাপোজ ধরো আমরা একটা ডোমেইনের পিকচারে যাই, তাহলে আরেকটু সহজ হবে। আচ্ছা, আমি যে পিকচারটা আঁকতেছি এটা কি তোমরা দেখতেছো? জি ভাই, দেখতে পাচ্ছি। জি ভাই। আচ্ছা, তাহলে ধরো এটা যদি হয়, সাপোজ এটা বাংলাদেশ, ঠিক আছে? এই প্রথম ডোমেইনটাকে আমরা নিলাম হচ্ছে আমাদের প্যারেন্ট ডোমেইন। তো এটার ভিতরে আমি একটা নেস্ট করলাম এটা। তাহলে প্রথমটা আমি নিলাম কত থেকে কত? প্রথমটা নিছি হচ্ছে 20 থেকে 27, তাই তো? তার মানে এটা আমাদের বাংলাদেশের নর্থ থেকে সাউথটা কভার করলো। একইভাবে আমরা লেফটে নিলাম 88, আর ইস্টে নিলাম হচ্ছে 92। এবার আমরা ভিতরে আরেকটা ডোমেইন নিব, এটা। এই ডোমেইনটা যদি শুধু ঢাকার উপরে হয়, তাহলে শুধু ঢাকার যে এলাকাটা আমরা নিব সেটা কি আর এরকম 7 ডিগ্রি হবে, না আরো কম হবে? আরো কম নাকি? কম হবে ভাই। হ্যাঁ, তার মানে আমরা যখন এই ডোমেইনটা নিচ্ছি সেটা হবে কিরকম? সেটা হবে আরেকটু শার্পার একটা ডোমেইন। কিরকম? ধরলাম ঢাকাটা আমরা এটার ক্ষেত্রে নিলাম হচ্ছে 2 ডিগ্রি বাই 2 ডিগ্রি। 2 ডিগ্রি মিন্স একইভাবে তুমি সেই 2 ইন্টু 111, তার মানে 222, তাকে একইভাবে ডিভাইড করবে আবার কত দিয়ে? সেই 222 কে তুমি, এই ডোমেইনটা কত কিলোমিটার? এই ডোমেইনটা হচ্ছে 3 কিলোমিটার পর পর, তার মানে 222 কে আবার 3 দিয়ে ডিভাইড করো, কত হয়? 74।
তাহলে তুমি এখানে এখন কত লিখবা? এই নর্থ সাউথ ডিরেকশনে কত লিখবা? 74। সাউথ নর্থ তো যদি আমরা একই নেই, একই রকম 2 ডিগ্রিতেই নেই, তাহলে এখানেও লিখতে হবে 74। বুঝে গেছে এটা? থার্ডলি যদি আমি আরেকটা ডোমেইন নেই, তার মানে হচ্ছে এখন আমি আরেকটা ডোমেইন নিব কোথায়? এই ভিতরে, তার ভিতরে আরেকটা ডোমেইন নিলাম। তাহলে সেটা যদি 1 কিলোমিটার পর পর হয় এবং সেটা যদি 1 ডিগ্রি বা 1 ডিগ্রি হয়, তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল 111 ডিগ্রিকে 1 কিলোমিটার দিয়ে ডিভাইড করলে 111 হবে। এখানেও লিখবো 111, এখানেও লিখবো 111। এটা সবাই বুঝছো? ভাই আবার একটু বলেন। বুঝতে পারছো এরকম কেউ কি আছো? জি ভাইয়া, বুঝতে পেরেছি। বাকিদের কি অবস্থা? ভয় পাওয়ার কিছু নাই, এটা কিন্তু আমরা ভাইয়া ডোমেইন উইজার্ড বুঝছি। দিয়ে করব। এটা নিয়ে কিন্তু ভয় পাওয়ার কিছু নাই যে তুমি নাম্বারটা বুঝতে পারতেছো না, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি যে নাম্বারটা ডোমেইন উইজার্ডে কিভাবে আসে। কাজটা ডোমেইন উইজার্ডই করবে, কিন্তু তোমার তো জানতে হবে যে ওখানে কি হইতেছে, না জানলেও হবে। ঠিক আছে? তারপর আরেকবার বলতেছি, আমাদের 3টা ডোমেইন ছিল। প্রথমটা ছিল 9 কিলোমিটার, এটা এটা ছিল 9, এই সেকেন্ডটা ছিল হচ্ছে 3, আর এটা ছিল হচ্ছে 1। এই ব্যাপারটা আমরা কিভাবে ডিফাইন করছিলাম? আমরা একটা ভ্যালু লিখে দিছি, ফার্স্ট কলামে লিখে দিছি এখানে 9000। সাপোজ এখানে আমাদের 9000 আছে, তাহলে এটা যদি 9000 হয়, আমরা আবার রেশিওতে বলে দিছি 1:3:3। তার মানে হচ্ছে 9000 ডিভাইডেড বাই 3, এটা হয়ে যাবে 3000, এটা হবে 1000। এটা হচ্ছে এদের রেজুলেশন। তার মানে এদের গ্রিড গুলি কত কিলোমিটার পর হবে। এদের গ্রিড হওয়া মানে কি, আমরা আসলে এদের ডাটা গুলিকে যখন ইন্টারপোলেট করব মডেল দিয়ে, কিভাবে ইন্টারপোলেট করব, আমরা তখন এইগুলি এরকম স্কোয়ার স্কোয়ারে গ্রিড হয়ে যাবে, কতগুলি রেক্টেঙ্গেলও হইতে পারে, এরকম গ্রিডে ডিভাইড হয়ে যাবে। তো এই যে একটা গ্রিড থেকে একটা গ্রিডের ডিসটেন্স কত হবে, সেটাই হচ্ছে 9 কিলোমিটার। সাপোজ এই যে এইটুক কত হবে, এইটুক হচ্ছে 9 কিলোমিটার, সেটা বলতেছি। সেকেন্ড ডোমেইনের ক্ষেত্রেও সেম, যে এইখান থেকে এই পর্যন্ত এইটুকুর ডিসটেন্স কত হবে, আমি কত কিলোমিটার পর পর ঢাকাকে ডিভাইড করতে যাচ্ছি, সেটা 3 কিলোমিটার, এটা 1 কিলোমিটার। তো এদের এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট। স্টার্টটা ইন্ড কোথায় হচ্ছে, এইখানে গিয়ে কততে, 88 থেকে 92 পর্যন্ত। তাহলে 88 থেকে 92 কত, কত ডিগ্রি? 4 ডিগ্রি। 4 ডিগ্রি মানে হচ্ছে টোটাল 444 কিলোমিটার। 444 কিলোমিটারকে আমি ভাগ করতেছি কত, 9 কিলোমিটার পর পর। তাহলে 444 ডিভাইডেড বাই কত, 9। 444 ডিভাইডেড বাই 9, তাহলে আসতেছে 50। তার মানে এরকম এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, এরকম 50টা গ্রিড তুমি এইদিকে পাবা ইস্ট ওয়েস্টে। তখন আমি এখানে লিখে দিব, এই যে প্রথম ডোমেইনের ক্ষেত্রে এখানে 50, একইভাবে সেকেন্ড ডোমেইনের ক্ষেত্রে এখানে কয়টা সেটা এখানে লিখতে হবে, থার্ড ডোমেইনের ক্ষেত্রে কয়টা সেটা এখানে লিখতে হবে এই জায়গায়। এটা তো গেল ইস্ট ওয়েস্টে। সেম কাজ আবার নর্থ সাউথে করতে হবে। এইদিকে নর্থ সাউথে টোটাল 9 কিলোমিটার পর পর 7 ডিগ্রির জন্য কয়টা, এখানে কয়টা, এখানে কয়টা, সেটা লিখে দিতে হবে। এখন এইটা তো ইজিয়েস্ট, মানে এই সাউথ নর্থ ক্যালকুলেট করা, নর্থ সাউথ এর ইন ক্যালকুলেট করা, এটা ইজি। আমরা এখন কি করব, নেস্টেড যদি করি তাহলে তার ডিসটেন্সটা প্যারেন্ট থেকে কত দূরে হবে। তার মানে আমাদের এইটা প্রথমটা, এটা যদি প্যারেন্ট হয়,
এটা যদি নেস্টেড ডটার ডোমেইন হয় একটা, এটা একটা, দুইটা, তাহলে এই দুইটা ডোমেইনের কে প্যারেন্ট সেটা আমি ফার্স্ট লাইনে ডিফাইন করে দিলাম যে ওদের প্যারেন্ট কে। প্রথমটার প্যারেন্ট হচ্ছে প্রথমটাই নিজে, দ্বিতীয়টার প্যারেন্ট হচ্ছে প্রথমটা, আর থার্ডটার প্যারেন্ট হচ্ছে দ্বিতীয়টা। তাহলে এখন আমাকে একটা জিনিস বলে দিতে হবে, একটু আগে যে আমরা বললাম যে ওর হবে 74 গ্রিড, ওর হবে 112টা গ্রিড, সেটা হইলো, কিন্তু সেই গ্রিডটা শুরু হবে কোথা থেকে? এই যে দেখো, এটা যদি 1 হয়, আমরা যদি এই জায়গা থেকে শুরু করছি, সেটা কত? 1 1। কিভাবে বুঝলাম? এই যে আমরা প্রথমটা লিখে দিচ্ছি, প্রথম প্যারেন্ট স্টার্ট হবে 1 1 থেকে, তার মানে এই পয়েন্টে সে শুরু হচ্ছে। ভালো কথা। এবার এইখান থেকে তার জন্য ওদের অনুযায়ী কয়টা? এইদিকে হচ্ছে ধরো ওয়েস্ট ইস্টে 74টা গ্রিড তৈরি হইলো, এর এখানে 74টা গ্রিড আছে। এখন এই 74 গ্রিডের এদিকে 74টা, এদিকে হচ্ছে ধরো 61 গ্রিড আছে। সে নেস্টেড যে ফার্স্ট ডোমেইনটা আছে, সেই ডোমেইনটার ডিসটেন্স এই প্যারেন্ট ডোমেইন থেকে কতটা গ্রিড পরে শুরু হবে, সেই নাম্বারটা আমাকে এই আই প্যারেন্ট স্টার্ট আর জে প্যারেন্ট স্টার্টে বলে দিতে হবে। না হলে ও কিভাবে জানবে যে প্যারেন্ট ডোমেইনের অ্যাকচুয়ালি কোথায় এটার লোকেশন? ও তো আর জানে না ঢাকা কোথায়, তাই না? তাহলে তখন আমি কি করব? তখন আমরা সাপোজ এই সেকেন্ড ডোমেইনটার পজিশন আমি ফিক্স করতে যাচ্ছি। প্রথম ফিক্স করলাম যে হ্যাঁ, ও কতগুলি গ্রিড তৈরি করবে সেটা বুঝতে পারলাম। এখানে 112টা, 112টা বাই 97টা গ্রিড ওর ভিতরে তৈরি হলো, কিন্তু তাকে এখন আমি রাখবো কোথায়? সেই রাখার জন্য তার পজিশনটাকে সাপোজ আমি এখানে রাখতেছি, তাহলে আমি এখন এখান থেকে ইস্ট ওয়েস্টে দেখতেছি 1 2 3 4 5 6 7 8 9, সাপোজ এই জায়গায়। এখন এখানে আমি দেখলাম যে 20 ওয়াই মানে এক্স এক্সিসে ইস্ট ওয়েস্ট ডিরেকশনে 20 গ্রিড পরে ওর পয়েন্টটা এখান থেকে স্টার্ট হয় ইস্ট ওয়েস্টে। একইভাবে নর্থ সাউথও দেখলাম যে এখান থেকে গুনে 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 আসে, দেখলাম যে 30 গ্রিড পরে ওর ওয়াই ডিরেকশনে ও শুরু হচ্ছে স্টার্টিং পয়েন্টটা। তাহলে এই স্টার্টিং পয়েন্টটা প্যারেন্ট থেকে কত দূরে এক্স এবং ওয়াই কোঅর্ডিনেটে, সেই দুইটা পয়েন্ট যখন আমি লিখে দিব, তখন ও কি করবে? অতগুলি গ্রিড পরে সেকেন্ড ডোমেইনটার পজিশন শুরু করবে। এখন এটা তো আর আমরা ছবি দেখে দেখে গুনবো না, আমরা গুনবো কিভাবে? আমরা গুনবো হচ্ছে বাংলাদেশের, আমরা যদি বাংলাদেশ নিয়ে কাজ করি তাহলে আসলে বাংলাদেশের সেন্টার কোথায়? ধরো 23.7, আর একটা হচ্ছে কত জানো বাংলাদেশের 90.417 না জানো কত? 90.4। আচ্ছা ধরলাম 90.4 আর হচ্ছে 23.7। ঠিক আছে, এইখানে হচ্ছে আমাদের সেন্টারটা। ফ্র্যাকশন ক্যালকুলেট করতে আপাতত তোমাদের বুঝতে একটু কষ্ট হবে, আমরা একটা রেগুলার ভ্যালু নেই। ধরো এখানে নিলাম 94, সরি কত, 93, আর হচ্ছে অথবা একটা নিলাম 90, একটা নিলাম 20। সেন্টারটা আমরা নিলাম হচ্ছে এখানে ধরো 20 আর হচ্ছে 90। তাহলে 20 আর 90 যদি হয়, আমাদেরকে হিসাব করতে হবে আসলে এই 20 এবং 90 থেকে আমি যে বাংলাদেশকে বলতেছি নর্থ সাউথ এসে 7 ডিগ্রি আর ইস্ট ওয়েস্টে হচ্ছে তোমার কত 4 ডিগ্রি, সেটাকে অ্যাকচুয়ালি আমাকে হিসাব করতে হবে সেন্টার থেকে। কিরকম? আচ্ছা সেটা আমরা দেখি। ধরো এইটা যদি কার্সরটা এখন যেখানে আছে সেটা যদি সেন্টার হয়, তাহলে আমি চাচ্ছি ইস্ট ওয়েস্ট ডিরেকশনে 4 ডিগ্রি সেপারেশন। তার মানে আমাকে হিসাব করতে হবে সেন্টার থেকে অ্যাকচুয়ালি লেফটে কত। এখানে তাহলে কত হবে, কয় ডিগ্রি হবে? এই যে আমি লাইনটা টানলাম সেন্টার থেকে লেফটে, ভাই বুঝি নাই, আরেকবার বলবেন? টোটাল ইস্ট ওয়েস্টে যদি বাংলাদেশ 4 ডিগ্রি হয়, তাহলে সেন্টার থেকে আমার লেফটে কত ডিগ্রি হবে? এক্স এক্সিসে 2 ডিগ্রি। 2 ডিগ্রি। তার মানে হচ্ছে
আমার বাম পাশে 2 ডিগ্রি থাকবে সেন্টারের, ডান পাশে 2 ডিগ্রি থাকবে। তোমাদের পজিশন অন্য জায়গায় হইতে পারে, কিন্তু আমরা এখন কমন কেস দেখতেছি যে সেন্টার মিন্স হচ্ছে কি আমি একটা জায়গা তাকে ইকুয়ালি ডিভাইড করলাম, এমন একটা পয়েন্ট নিলাম, নিয়ে ডান পাশেও 2 ডিগ্রি নিচ্ছি, বাম পাশেও 2 ডিগ্রি নিচ্ছি, আমার তো 4 ডিগ্রি হইলেই হইলো। তার মানে ঢাকার উপরে সেন্টার নিয়ে আমি তাকে লেফটে 2 ডিগ্রি, রাইটে 2 ডিগ্রি নিলাম। এখন আমি ডিফাইন করলাম যে আমার নেক্সট যে ডোমেনটা সে হবে 1 ডিগ্রি, কত, এটা যেহেতু 2 ডিগ্রি বাই 2 ডিগ্রি, তার মানে টোটাল 4 ডিগ্রি, আমি তো এটাই চাইছিলাম। নেক্সট কে আমি চাচ্ছি হচ্ছে টোটাল 2 বাই 2, তার মানে সেন্টার থেকে সে কত দূরে, কত কিলোমিটার দূরে, 1 ডিগ্রি। এই পুরাটা যদি এইদিকে 2 এইদিকে 2 হয়, তাহলে সেন্টার থেকে এইদিকে 1 হবে, এদিকে 1 হবে নাকি? জি ভাইয়া। জি ভাই, হ্যাঁ। বাকিরা কি আছো, বুঝতেছো? কি ভাইয়া আস্তে কি ভাইয়া? শব্দ না করলে মনে হয় যে কিছুই বুঝতেছো না, মাঝে মাঝে বলবা যে বুঝতেছি। ফাইন, তাহলে আমরা যেটা চাচ্ছিলাম যে ফার্স্ট ডোমেইনের গ্রিড গুলি যখন আমরা ধরো এরকম এখানে একটা পয়েন্ট থেকে একটা পয়েন্ট, তখন আমরা বলবো হচ্ছে একটা গ্রিড। আর যখন এরকম একটা স্কোয়ার অথবা রেক্টেঙ্গেল একটা গ্রিড তৈরি হবে, এখন দেখো এগুলি স্কোয়ার কেন হচ্ছে, কারণ আমি এদিকেও 9 নিচ্ছি, এদিকেও 9 নিচ্ছি। তুমি তো এইদিকে সেম নাও নিতে পারো, তুমি এইদিকে ধরো 9 নিলা, এইদিকে 10 নিলা, সেটাও নিতে পারো। আমরা স্কোয়ার গ্রিড নেই আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য, কম্পিউটেশনাল পাওয়ারকে ইজিয়েস্ট করার জন্য। তো সেই ক্ষেত্রে এই এক একটা ব্লককে আমরা বলবো হচ্ছে টাইল, ঠিক আছে? তো এগুলি হিসাব নিকাশ পরে আসবে, আগে আমরা যেটা বলতেছিলাম যে প্রথম ডোমেইনটার কতগুলি গ্রিড এক্স এ আছে, কতগুলি গ্রিড ওয়াই তে আছে, সেটা আমরা ডিফাইন করলাম। সেকেন্ডটার ক্ষেত্রেও হচ্ছে এটার কতগুলি গ্রিড এক্স এ আছে, কতগুলি গ্রিড ওয়াই তে আছে, সেটাও আমরা ডিফাইন করলাম। তারপর আবার সেকেন্ড ডোমেইনটা প্যারেন্ট থেকে কতগুলি গ্রিড দূরে এক্স এ আছে, কতগুলি গ্রিড দূরে ওয়াই তে আছে, তার মানে তার কোঅর্ডিনেটটা এক্স্যাক্টলি কোথায় আছে সেটাও আমরা এখানে এই আই প্যারেন্ট স্টার্টে আর জে প্যারেন্ট স্টার্টে বলে দিলাম। কিভাবে বললাম? এই সেকেন্ড ডোমেইনের পজিশন কোথায় সেটা বলতে হবে ফার্স্ট ডোমেইনের ডিসটেন্স থেকে। তার মানে ফার্স্ট ডোমেইন যদি এখান থেকে 30টা টোটাল গ্রিড 50টা হয়, তাহলে আমি সাপোজ নিলাম এখানে 20টা, আবার এইদিকে ধরলাম আমি 30টা, তখন আমি লিখে দিব যে 20 আর 30। কিন্তু এই 20 আর 30 কিভাবে আমি খুঁজে পাবো? সেই খুঁজে পাওয়ার জন্য আমাকে আবার খুঁজতে হবে সেন্টার। কিভাবে সেন্টার খুঁজবো এবার দেখো। সেন্টার যদি হয় বাংলাদেশেরটা যদি আমরা নেই যে 23.7, সেটাকে আমি নিলাম 23, ফ্র্যাকশনটা বাদ দিই। আর 90.417 কে আমি নিলাম হচ্ছে ধরো 90। তার মানে 90 যদি সেন্টার হয়, লেফটে আমার প্যারেন্টের জন্য আসতে হবে কয়টা, কত ডিগ্রি? 2 ডিগ্রি। তার মানে আমি এখানে কোথায় চলে আসলাম? 88 এ চলে আসলাম। 88, তার মানে আমার এই জায়গাটা হচ্ছে 88। এখানে যদি 88 হয় ইস্ট ওয়েস্ট ডিরেকশনে, এখন আমি চাচ্ছি কত? আমার প্যারেন্টটা 1 ডিগ্রি পরে শুরু হবে। 1 ডিগ্রি পরে মানে হচ্ছে এখান থেকে ধরো এই পর্যন্ত। তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি 1 ডিগ্রি পরে, সরি এই যে এইটা, এই ডোমেনে যদি 1 ডিগ্রি পরে শুরু হয়, তাহলে 1 ডিগ্রি মিন্স কত? 1 ইনটু 111 কিলোমিটার। তার মানে হচ্ছে টোটালি 111 কিলোমিটার। তাকে আমি আবার প্রথম ডোমেইনটা কত রেজুলেশন পরে যাচ্ছে? 9 কিলোমিটার পর পর। তার মানে হচ্ছে 111 কে তুমি আবার ডিভাইড করবে হচ্ছে 9 দিয়ে, তার মানে 13 অথবা 12। তার মানে এই 12 গ্রিড পরে এটা শুরু হবে। তখন তুমি এখানে সংখ্যাটা লিখবা 12। কোথায় লিখবা? এই যে ইস্ট ওয়েস্ট ডিরেকশনে এখানে, সরি আই প্যারেন্ট স্টার্টে এখানে লিখবা 12। এটা কে কে বোঝো নাই বলো? বুঝছি ভাইয়া। বাকিদের কি অবস্থা? বুঝছি ভাই। ভাইয়া আপনি মনে হয় এগুলো আমাদের একটু একবার বলছিলেন ডোমেইনের, যখন আমাদের ডাব্লিউআরএফ এর ক্লাস হয়েছিল আগে। হ্যাঁ, এখন ক্লিয়ারলি নিজেরা ম্যানুয়ালি সেট করতে পারবা কিনা সেটা বলতেছি, ডোমেন উইজার্ড ছাড়া।
জি ভাই। কারণ হচ্ছে তোমাদের হচ্ছে যখন ডোমেইন উইজার্ডে তোমরা এটা সিলেকশন করবা তখন মাঝে মাঝে ডোমেইন উইজার্ডের নেস্টেডের কিছু পজিশনের কারণে এগুলিতে কিছু এরর আসবে। তখন এই এররটা এই নাম্বারের কারণে আসবে, তোমার এটা বলবে যে এখানে এটা ভায়োলেট করছে, এখানে এটা এই গ্রিডের উপরে পড়ছে। এই টাইপের নাম্বারগুলি তখন কারেকশন করার জন্য এই ইনফরমেশনটা তোমাকে জানতে হবে যে নাম্বার আসলে ক্যালকুলেট হইতেছে কিভাবে। তারপর এটা কারেকশন করার জন্য তোমার তো মানে তুমি এখন বুঝলা যে অ্যাকচুয়ালি গ্রিডটা কিভাবে সেপারেট হচ্ছে। একটা গ্রিড আছে, তারা কত বাই কত আছে এগুলি হয়তো তুমি জানতে পারলা, কিন্তু জিনিসটাকে কারেকশন কিভাবে করবা, সেই ইরর যখন আসবে সেই ইররের নাম্বার তোমাকে তো আবার ঠিক করতে হবে। যদি কোনো কারণে ওভারল্যাপ হয়, ভায়োলেশন হয়, সেক্ষেত্রে আমি এটাকে ঠিক করব কিভাবে? তো এটাকে আবার ঠিক করার জন্য আমাকে কি লাগবে, তখন এই এনসিএল যে টুলসটা আছে, এনসিএল এর একটা স্ক্রিপ্ট আছে, সেই স্ক্রিপ্টে আমরা এগুলি চেক করার জন্য কিছু কমান্ড দিয়ে রাখছি। মানে এটা ডিফল্ট স্ক্রিপ্ট, মানে আমি বলতেছি যে স্ক্রিপ্টটা কিভাবে কাজ করে। তো সেই স্ক্রিপ্টটাতে আমরা এই ডোমেইনের যে নেম লিস্টটা আছে এটাকে ওই স্ক্রিপ্টে রান করব। রান করলে ও দেখাবে যে এক্স এক্সিস আপনার 100 হিসাব, আপনি যে হিসাব দিচ্ছেন, নেস্টের যে হিসাব দিচ্ছেন সেখানে 112টা হওয়ার কথা ছিল গ্রিড, কিন্তু আপনি যেই আমরা যে এমপিআই রান করতেছি, প্যারালাল যে রান আমরা করতেছি, সেখানে দেখা যাচ্ছে যে এক্স এক্সিস এর টাইলস যদি 113টা হইতো, 112টা হইতো, 113টার পরিবর্তে যদি 112টা হইতো, তখন এটা ঠিকভাবে ক্যালকুলেট করতে পারতো। তখন এইটার কারণে এই রোডটা আসতেছে। এই জন্য আমরা তখন আবার ডিফাইন করে দিব যে 113টা কেটে 112 করে দিব। তো এনসিএলটা যেহেতু তোমরা এখনো শিখো নাই, এনসিএলটা শিখার পরে এটা কারেকশনের প্রসেসটা দেখাবো আর কি। আপাতত হচ্ছে তোমরা ডোমেইন উইজার্ড দিয়ে এটা করতে থাকো আর নাম্বারটা জাস্ট জেনে রাখো। দেন আমরা আবার ফিরে যাই আমাদের নেম লিস্টে। দেখা যাচ্ছে জি ভাইয়া দেখা যাচ্ছে। এই যে জায়গাটা হিসাব করা একটু কমপ্লিকেটেড ছিল, তো আমরা এটা দেখে নিলাম। আই প্যারেন্ট স্টার, জে প্যারেন্ট স্টার দেখলাম, তারপরে সাউথ নর্থের ইন্ট, নর্থ সাউথের ইন্ট দেখে নিলাম। জিওগ ডাটা রেজুলেশন, এখন এইটার ব্যাপারটা একটু আসি। এটার ব্যাপারে তোমাদের যাদের ইরর আসে দেখবা, যখন তুমি জিওগ্রিড রান দাও তখন আসলে এই জিওগ্রিড সেকশনটা রান করে, এই সেকশনটা টোটালি রিড করে মডেল। এখন এটাতে ও কি খুঁজবে, যে জিওগ্রাফির যে ইনফরমেশন তোমার কাছে আছে, তোমার টেরেন যে ইনফরমেশন সেটা কোথায় আছে, যেমন ওদের ক্ষেত্রে ওদের এই ফোল্ডারে গিয়ে ডব্লিউপিএস জিও ফোল্ডারের ভিতরে গিয়ে এই ইনফরমেশন গুলি আছে, টেরেনের ইনফরমেশন তোমার লোকেশন। তো তোমাদের ক্ষেত্রেও তোমরা জিওগ নামে একটা ফোল্ডার এন্টার করছিলা, সেটার পরে পাথটা এখানে দিয়ে দিছো। এখন এইটার ক্ষেত্রে আবার কিছু ব্যাপার আছে যে এখানে যে ফাইলগুলি আছে সেই ফাইলগুলির আবার একটা রেজুলেশন আছে, যে সেটা অ্যাকচুয়ালি কত মিনিট বা কত সেকেন্ডের ডাটা, কত সেকেন্ড পর পর সেটাকে আসলে কল করে, এটার একটা ব্যাপার আছে। তা আমরা সাধারণত এখানে ইউজ করি ডিফল্ট। যদি তুমি দিয়ে দাও, ডিফল্ট দেয়া মানে হচ্ছে যে এটা তোমার কাছে বেসিক যে ডব্লিউপিএস এর জিওগ ফাইলটা তুমি নামাইছো সেটা যে অর্ডার আছে যেটা ও ফাইন্ড আউট করবে, একদম বেসিক ফাইলগুলি ডিফল্টের ভ্যালুগুলি ইউজ করবে। কিন্তু কেউ যদি এটা আরো ফিক্স করে দাও, স্পেসিফিক ভাবে কাজ করার জন্য 5 সেকেন্ডের জন্য, 10 সেকেন্ডের জন্য, 30 মিনিটের জন্য, এরকম যদি হয় 30 সেকেন্ডের জন্য, সেই ক্ষেত্রে এখানে সাপোজ তুমি দিলে হচ্ছে 5 সেকেন্ড, মানে 5 ইউজ করলাম, সংখ্যাটা 5 ইউজ করছো, তখন কিন্তু তোমার এই ডব্লিউপিএস জিওগের ভিতরে 5 সেকেন্ডের ডাটা থাকতে হবে। এখন তোমরা যে জিওগ ফাইলটা নামাইছো, আমি যে লিংকটা দিয়েছি ওইখান থেকে যে তোমরা এটার ডাটাটা নামাইছো, সেখানে কিন্তু বাই ডিফল্ট 5 সেকেন্ডের ডাটা দেয়া নেই। বাই ডিফল্ট দেয়া আছে এই ডিফল্টের ডাটা আর হচ্ছে 10 মিনিটের ডাটা। তাহলে এই পরের যে রেজুলেশন এগুলি যদি তুমি চেঞ্জ করো, এই ডাটা তুমি কোথায় পাবা? এটার জন্য একইভাবে তোমার ওই যেই পাকটাতে আমরা গেছিলাম ওইখানে গেলে এই হাই রেজুলেশন ছাড়াও
সেখানে লো রেজুলেশনেরও কিছু মানে অন্যান্য রেজুলেশনের 5, 10 রেজুলেশনের ফাইলগুলিও দেয়া আছে। তো তোমরা কি করবা, ওই লিংকে গিয়ে জিওগ ডাটার যে লিংকটা আমি দিছি ওইখানে গিয়ে দেখবা যে এটা লো রেজুলেশনের একটা ফাইল আছে, সেই ফাইলটাকেও হচ্ছে নামাবা। নামানোর পরে তাকেও আনটার করবা। আনটার করলে কি হবে, হাই লো দুইটাই তোমার কাছে আছে। তো যেটা বলতেছিলাম যে আমরা প্রথম ফাইলটা সাপোজ মিসিং, লেগ ডেপথের ফাইলটা মিসিং। এখন দেখো ওই পাথে গিয়ে তুমি এই যে লেগ ডেপথের আমরা এখানে কই যেন পাইছিলাম, এই লেগ ডেপথের এই ফাইলটাতে ক্লিক করলে এই ফাইলটা নেমে যাবে। এখন এটা যদি নেমে যায় তার মানে এটা আলাদা একটা ফাইল নামলো। তুমি কি করবা, এই ফাইলটাকে ডাউনলোড করে ডাউনলোড ফোল্ডারে আনটার করবা। আনটার করে ফাইলটার ভিতরে আনটার করার সাথে সাথে যে ফোল্ডারটা তৈরি হবে সেই ফোল্ডারটার ভিতরে যে ফাইলগুলি তুমি পাবা সেই ফাইলগুলিকে কাট করে পেস্ট করবা। কোথায় কোথায় পেস্ট করবা? ওই লো এর উপরে পেস্ট করতে বলেন না? মানে জিওগের যেই ফোল্ডারটা তোমার এখন অ্যাকচুয়ালি তুমি অ্যাক্সেস করতেছো, যেমন তোমার ক্ষেত্রে এই যেমন হোম, সিলভিয়া, ডব্লিউআরএফ, ডব্লিউপিএস, জিওগ, লেগডেপ, এই লেগডেপটাই ও পাচ্ছে না। তার মানে এক্স্যাক্টলি এই পাথে গিয়ে হচ্ছে এই লেগডেপ ফোল্ডারটারে পেস্ট করে দেবা। তারপরে যখন ও জিও গ্রিড রান করতে যাবে দেখবে যে হ্যাঁ এই লেগডেপ নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে রিকোয়ার্ড ইনফরমেশন আছে। তারপরে সেকেন্ডলি যেমন দেখো যে নোডাপ্ট 44 1 কিলোমিটার, তার মানে দেখো এই যে নোডাপ্ট 44 1 কিলোমিটার এই ফাইলটাও মিসিং। তো এইটারে হচ্ছে কি করবা, এখানে ক্লিক করলে ফাইলটা নামতে থাকবেন, তারপরে পেস্ট ওইখানে জিও ফোল্ডারে গিয়ে পেস্ট করবা। এইভাবে যে কয়টা ফাইল মিসিং দেখাবে তোমার যেই ডোমেইনটা তুমি সিলেক্ট করছো সেই ডোমেইনের জন্য যেগুলি মিস করবে এগুলিকে হচ্ছে সব নিয়ে ওইখানে পেস্ট করবা। তাহলে এক্স্যাক্টলি তুমি জিও গ্রিড রান দিলে তোমার যে জিওগ্রাফিক্যাল রিজিয়নটা আছে সেই রিজিয়নটার সব তথ্য মডেল পাবে। এবার বুঝছো সবাই এটা? জি ভাই। তারপরে আসো আমরা জিওগ্রিড সেকশনটাও বুঝে গেলাম। এরপর আর কি আছে যে আর প্রজেকশন গুলির মানে এখানে যে ট্রু ল্যাট 1 ল্যাট 2 এই ব্যাপারগুলি আসলে আসবে কোথা থেকে, আমাদের যেই ধরনের প্রজেকশন আমরা নিচ্ছি সেই প্রজেকশনের উপর ডিপেন্ড করে এই ভ্যালুগুলি আসবে। এগুলি আমাদের ডোমেন উইজার্ডের ভিতরে অটো সেট হবে, সেখান থেকে তুমি নিবা। আমরা যেহেতু মার্কেটার নিচ্ছি, মার্কেটারের জন্য মনে রাখবা শুধু এই রেফারেন্স ল্যাট আর রেফারেন্স লনই সে রিড করে। ট্রু ল্যাট 1, ট্রু ল্যাট 2, স্ট্যান্ডার্ড লন এগুলি সে রিড করে না, এগুলি হচ্ছে আবার ল্যাম্বার্টের জন্য। তো তোমরা হচ্ছে এই রেফারেন্স ল্যাট আর রেফারেন্স লনটা খেয়াল রাখবা যে এটা এক্স্যাক্টলি যেই জায়গায় সেন্টারটা তোমার ডোমেইনের সেই ডোমেইনটা যেন পারফেক্টলি এখানে হয়। এরপর জিওগ ডাটা পাত্র এটা দিলা সেট করে, দেন যে পজিশনে তোমার ফাইলগুলি আছে এই যে এই নাম্বারগুলি নিয়ে আমরা একটু আগে কথা বলতেছিলাম, এই পিকচারটা খুঁজতেছিলাম তখন পাইনি। তারপরে বাকি ইনফরমেশন এই নাম্বারের ব্যাপারে এই ইনফরমেশনগুলি তুমি এই যে কত 321 এখানে গেলে দেখতে পারবা। কেউ কি ওয়েটিং আছে নাকি? নো। তাহলে আমরা ডোমেইনের এই সেকশনটা বুঝলাম, জিওগ ডাটা রেজোলিউশনও বুঝলাম। বাকি সেকশনগুলি আর আমাদের এত ইম্পর্টেন্ট না। এরপর আমরা চলে যাব হচ্ছে ডব্লিউআরএফ এর যে নেম লিস্টটা, ওইটা একটু দূরে, ওইটা এখানে না, আমাদের অনেক টান দিয়ে দূরে চলে যেতে হবে। ভাইয়া একটা কোশ্চেন করি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সাইক্লোনের যে রিকার্ভেচারের একটা যে আমাদের টপিক আছে আমার, ওটার জন্য আমাদের ঠিক কোন ক্লাইমেটিক মডেলটা লাগবে? নাম কি পুরা এটা বলো তো, টাইটেল? রিকার্ভেচার
এখন তো ভালো মতো মনে নেই। রিকার্ভেচার অফ ট্রপিক্যাল সাইক্লোন বাই ইউজিং এনডব্লিউপি, এটা লেখা আছে। কার্ভেচার। আচ্ছা, সাইক্লোনের ক্ষেত্রে আমি বলি, সাইক্লোনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি যেটা ইউজ করা উচিত আর আমাদের অ্যাবিলিটির উপরে আমরা যেটা করি, দুইটা সিচুয়েশনই বলতেছি। সাইক্লোনের জন্য ডব্লিউআরএফ এর ডব্লিউআরএফ টিসি একটা পার্ট আছে, ঠিক আছে? আমরা ওই যে দেখো না, চারটা যে কম্পাইল করি ডব্লিউআরএফ এর জন্য, ডব্লিউআরএফ, তারপরে হচ্ছে রিয়েল, টিসি আর টেন ডাউন, তাই না? এই টিসি সেকশনটাকে চাইলে আমরা কম্পাইল করে এর আরেকটা সাইক্লোনের ফোল্ডার আছে, আমরা চাইলে ওইখানে মডেলটাকে রান করতে পারি। ডব্লিউআরএফ যেভাবে রান করতেছি ওইভাবেই করতে পারি। কিন্তু এই কাজটা কেউ ডব্লিউআরএফ এর জন্য করে না, সবাই ওই শর্টকাটে করে আর কি, যে ওই ডব্লিউআরএফ এ যা প্রেসার আসছে, যা উইন্ডো যা আসছে ওইটা দিয়ে কাজ চালায় দেয়। কিন্তু চাইলে এই সেকশনটা রান করা যায়, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যখন এই যে ডোমেইনটাকে মানে ডব্লিউপিএস যখন কম্পাইল করছিলাম, তারপরে হচ্ছে তোমার ডব্লিউআরএফ যখন কম্পাইল করছিলাম, তখন তোমাদের মনে আছে কিনা যে ওইখানে আমরা একটা জায়গায় নেস্ট সিলেকশনের সময় ভ্যালুটাকে 1 সিলেক্ট করছিলাম বেসিকের জন্য, আর 2 ছিল হচ্ছে মুভিং নেস্টের জন্য, তাই না? সাইক্লোনের সময় ঘটনা কি হচ্ছে, তোমার ধরো ফুল রিজিয়নটা যদি ফুল এশিয়া অথবা বে অফ বেঙ্গল সহ ফুল এশিয়া হয়, সাউথ ইস্ট এশিয়া হয়, তার সাথে একটা ডোমেইনকে মুভ করাইতে হবে। নেস্টেড একটা ডোমেইনটা কি হবে, সেন্টারে সে লো প্রেসারের সাথে সাথে ভর্টিসিটির একটা স্পেসিফিক ভ্যালুর সাথে সাথে সে একটা পজিশন থেকে আরেকটা রিজিয়ন পর্যন্ত মুভ করবে, তার মানে একটা নেস্টকে তোমার মুভ করাইতে হবে। কিন্তু এই কাজটাও আমরা করি না, আমরা কি করি, ওই বেসিকের যে নেস্ট যেভাবে স্ট্যাটিক আছে সেই স্ট্যাটিক ভ্যালুকে বিভিন্ন টাইম ফ্রেমে নিয়ে সেই ইমেজগুলিকে অ্যাড করে একটা ইমেজ বানাই। কিন্তু চাইলে এই টোটাল মুভমেন্টটা আমরা ওই নেস্ট মুভিং নেস্টে করতে পারি, এটা একটা ব্যাপার। কিন্তু ইউজুয়ালি বিএমডি তে যেটা করা হয়, ওই মুভিং নেস্ট ইউজ না করে বেসিকটা দিয়ে পরবর্তীতে টুলসে এটাকে খুঁজে বের করা হয়। টুলসে খুঁজে বের করে দেখবা যে তুমি সাইক্লোনের যদি ট্র্যাক খুঁজতে যাও, সেটার ক্ষেত্রে ওই যে কোথায় কোথায় লো আছে সেটা খুঁজে বেড়ায়, ঠিক আছে? কিন্তু শুধু লো খুঁজে আসলে লাভ নেই, শুধু লো এর উপরে লো যেখানে দেখায় পরবর্তীতে সাইক্লোন কি শুধু লোতেই যায়, তাহলে তো মানুষ তো বলেই দিতে পারতো যে সাইক্লোন এটা কোন দিক দিয়ে যাবে। কিন্তু এক্স্যাক্টলি ওই মুভিং নেস্টটা হইলে আমরা আরেকটু প্রেসাইজলি বলতে পারতাম যে এটা কোথায় যাবে, কারণ মুভিং নেস্ট কিভাবে মুভ করে সেটা শুধুমাত্র প্রেসারকে দেখে না, সেটার সাথে সাথে একই সাথে হচ্ছে ভর্টিসিটির ইনফরমেশন, ভর্টিসিটি, প্রেসার আর টেম্পারেচার, সে তিনটা জিনিসকে দেখে দেন মুভ করায়। তো আপাতত হচ্ছে তুমি এই ডব্লিউআরএফ এর এই এখন যে ফ্রেমে আমরা শিখতেছি এটাতেই শিখো, যদি এইটা পারফেক্টলি শেষ করতে পারো তখন আমরা হচ্ছে ডব্লিউআরএফ পিসিটা একবার ট্রাই করব। বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে ডব্লিউআরএফ এর যে নেম লিস্টটা সেটা শুরু হয়েছে যে পেজ 566 থেকে। স্ক্রিন তো শেয়ার হচ্ছে তাই না? জি ভাই। এখানে ডব্লিউআরএফ এর যে নেম লিস্টটা আছে, এই নেম লিস্টের ভিতরে আমাদের যেই সেকশনগুলি মেইনলি লাগবে আমরা শুধু ওইগুলি নিয়ে কথা বলবো। এখানে আছে কয়টা জানো? 566 থেকে মেবি এটা আছে হচ্ছে সারা জীবন কাটায় দেওয়ার মতো আর কি এনাম ভ্যালু আছে এখানে 121, ঠিক আছে? তো আমাদের মেইনলি যেই সেকশনগুলি লাগবে ওইগুলি নিয়ে আমি আলোচনা করতেছি।
আচ্ছা, সাইক্লোন, মনসুন, থান্ডারস্টর্ম আর ক্লাইমেট ছাড়া আর কেউ কি আছো এখানে? অন্য কোনো ইভেন্ট? ভাইয়া আর আছে হিট ওয়েভ ইভেন্ট। কি নাম? হিট ওয়েভ ইভেন্ট ভাইয়া। হিট ওয়েভ। আচ্ছা, তারপরে আর আর কারো কিছু নাই? তাহলে আমরা ওইভাবে আলোচনা করব। দেখো যে নেম লিস্টের ক্ষেত্রে আমরা বলছি যে প্রথম আমাদের টোটাল রানটা কত আওয়ার্স এর রান, সেই রানটাকে আমরা কোথায় ডিফাইন করব? সেই রানটাকে আমরা ডিফাইন করব হচ্ছে এই রানের 4টা ভ্যালু দেয়া আছে টাইম কন্ট্রোল সেকশনের, এই 4টা ভ্যালুতে। এটাকে আমরা কিভাবে সেট করব? আমি বলছি যে যে কোনো একটাতে রাখতে পারবো অথবা তাদেরকে স্প্লিট করে দিতে পারবো। আচ্ছা, 1 মিনিট একটু বিরতি, আজানটা শেষ হোক, আমাদের এখানে অনেক শব্দ হয়। আচ্ছা, দেখো যে আমরা একটা নেম লিস্টের সাথে ওকে কম্পেয়ার করি, তাহলে আর একটু সোজা হবে আমাদের জন্য। ঠিক আছে, সবাই কি আসছো? জি ভাইয়া আছি। আমাদের একটা ডিফল্ট নেম লিস্টের সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবো যে আমরা সেকশনগুলিকে কিভাবে কন্ট্রোল করতেছি। তো রান ডেজের ব্যাপারটা আমি অলরেডি একবার বলছি, এটা আর বলতেছি না। হ্যাঁ, সামারিলি বলতে যে জাস্ট আমরা এটাকে দুই ভাবে ইউজ করতে পারবো। আমরা চাইলে এটাকে একটা সেকশনে টোটাল ভ্যালুটা লিখে দিতে পারবো অথবা স্প্লিট করে নিতে পারবো। ঠিক আছে, এই যে রান ডেজের 4টা ভ্যালুতে আমি 6 ঘন্টার জন্য রান দিলাম, তাহলে এখানে 6 আওয়ার লিখবো। যদি আমার হয় যে একদিন 6 ঘন্টা, তা আমি চাইলে এখানে 1 ডে 6 আওয়ার্স লিখে দিতে পারবো, অথবা চাইলে টোটালি একদিন 6 ঘন্টা মানে হচ্ছে 24 + 6 30, চাইলে এখানে 30 লিখে দিতে পারবো। এই 4টার ভিতরে যে কোনো একটা ভ্যালু দিয়ে আমি এটাকে কন্ট্রোল করতে পারবো। তারপর আসো যে এখানে স্টার্টিং ডেটের ক্ষেত্রে যদি একটা ডোমেইন হয় একটা ইনফরমেশন দিব, যদি 2টা ডোমেইন হয় তাহলে 2টার তারপরে আরেকটা কলাম আসবে, সেটাও গেল। দেন স্টার্টিং গেল, ইন্টারভেল সেকেন্ড অ্যাজ ইউজুয়াল 6 আওয়ারলি ডাটার যে ইনফরমেশনটা সেটা। হিস্ট্রি ইন্টারভেলটাও তোমাদেরকে বলছি যে আমরা ইভেন্টটাকে কত মিনিট পর পর, এটা ইউজুয়াল ভ্যালুটা থাকে হচ্ছে মিনিটে।
তো এখানে 60 লেখার মানে হচ্ছে যে 60 মিনিট পর পর, তার মানে 1 ঘন্টা পর পর প্রথম ডোমেইনটার ভ্যালু ইন্টারপোলেশন হবে। সেকেন্ড ডোমেইনটা যদি আরেকটু প্রিসাইজলি নিতে চাই, সাপোজ 30 মিনিটস পর পর চাচ্ছি, তখন আমি এখানে লিখবো 30। এখন এই ভ্যালুটা ডিফল্ট থাকে, হিস্ট্রি ইন্টারভ্যালটা মিনিটে থাকে, চাইলে তুমি এটা সেকেন্ডও করে দিতে পারবা। যে আরো ছোট রেজুলেশনের ক্ষেত্রে, যেমন যারা ধরো ফগ তোমাদের কারো নাই, যদি ফগ নিয়ে কাজ করো সেটার ক্ষেত্রে হয়তো আমাদের আরো 5 মিনিট লাগতে পারে, সেটাকে আমি যদি সেকেন্ডে লিখতে চাই 300 সেকেন্ড, এখানে আন্ডারস্কোর দিয়ে একটা এস দিয়ে এখানে 300 লিখে দিলেই হবে। আবার যারা ধরো মুনসুন নিয়ে কাজ করবা, তাদের ক্ষেত্রে যদি কোনো লং রান থাকে, ধরো তুমি টোটাল 3 মাসের জন্য রান দিলা অথবা 4 মাসের জন্য রান দিছো, সেক্ষেত্রে তো তোমার এখানে মাত্র আর 1 আওয়ার থাকবে না, এগুলি তখন হবে হচ্ছে 6 হইতে পারে 7 ডেজ পর পর অথবা 3 ডেজ পর পর। এরকম যদি হয় ডেতে তুমি কন্ট্রোল করতে যাচ্ছ, তাহলে এখানে জাস্ট লিখবা হিস্ট্রি ইন্টারভ্যাল আন্ডারস্কোর ডি, অথবা আমি একটু নেম লিস্টের এখানে দেখে আসি যে এখানে কি কি ইউজ করা যাবে। এই যে দেখো, তুমি চাইলে এটাকে বাই ডিফল্ট দেয়া থাকে এটা হিস্ট্রি ইন্টারভ্যাল, যার ডিফল্ট ভ্যালুটা হচ্ছে মিনিটে। তো আমি চাইলে ওকে ডেতে কন্ট্রোল করতে পারবো ডি লিখে আন্ডারস্কোর দিয়ে, আওয়ারে কন্ট্রোল করতে পারবো আওয়ার দিয়ে, চাইলে ওই মিনিটকে মিনিট দিয়েও কন্ট্রোল করা যাবে, আর সেকেন্ড তো আছেই। এই চারটা ভ্যালু হলো। দেন ইনপুট আউটপুট অ্যাজ ইউজুয়াল নেট সিডিএফ। টাইম স্টেপের ব্যাপারটা একবার বলছি, তারপরে হিসাবটা আরেকবার বলছি। যে টোটাল এখানে যে রেজুলেশনটা থাকবে, সিএফএল যে কন্ডিশনটা আছে, সিএফএল কন্ডিশনটা মেনটেন করার জন্য আমরা এখানে যে ডিএক্সটা থাকবে, সেই ডিএক্স কে কি করতে হবে, ডিএক্সটাকে কিলোমিটারে নিয়ে সেই কিলোমিটারের সাথে 6 মাল্টিপ্লাই করতে হবে, সেই ভ্যালুটা হবে টাইম স্টেপের আপার ভ্যালু। সাপোজ আমরা 9 কিলোমিটার নিলাম, তাহলে 9 কিলোমিটারকে যদি আমি মানে 9000 কে কিলোমিটার নিলে হচ্ছে 9 কে যদি আমি আমার 6 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে কত হয় 54। তা আমার এখানে ভ্যালুটা নিতে হবে 54। কিন্তু তোমরা যখন মডেল রান করতে যাবা তখন দেখবা যে কম্পিটিশনাল ফ্যাসিলিটির উপরে ডিপেন্ড করে, কম্পিউটার পারফরম্যান্সের উপর ডিপেন্ড করে আমাদের এখানে 54 সেকেন্ড পর পর ওই ভ্যালুকে টাইম স্টেপে ভ্যালুকে ইন্টারপোলেট করতে পারবে না, এরর আসবে, ক্যাপাসিটির বাইরে যাবে। সেই ক্ষেত্রে আমরা এটাকে কি করব, যদি 6 এ না হয় 6 এর নিচে আসবো, 5 ইনটু করতে পারি। তাহলে ধরো 5 দিয়ে যদি করি তাহলে হচ্ছে 5 ইনটু 9 45, তার মানে হচ্ছে আমরা এখানে 45 নিব। সেটা তো যদি এরর আসে আরেকটা স্টেপ কমে 4 ইনটু করব, 3 ইনটু করব, এইভাবে মাল্টিপ্লাই করে আছে আমরা টাইম স্টেপটা এখানে ফিক্স করব। কিন্তু কথা হচ্ছে যে এই ভ্যালুটা কি এক্স্যাক্টলি 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এই ভ্যালুটা কোথা থেকে আসলো? সিএফএল কন্ডিশনের ইকুয়েশনটা কি তোমরা জানো কেউ? হ্যাঁ ভুলে গেছি। আর মনে আছে? সি ইকুয়াল এ ডেল টি বাই ডেল এক্স, এটা হ্যাঁ, এরকমই একটা ইকুয়েশন ছিল, সেটার সাথে 1 এর একটা ব্যাপার বলা ছিল। আচ্ছা দেখাচ্ছি আমি, স্ক্রিন তো দেখা যায় তাই না? সিএফএল কন্ডিশন, দেখো সিএফএলটা কি বলতেছে, সি ডেল টি ডিভাইডেড বাই হচ্ছে ডেল এক্স লেস অর ইকুয়ালটা হবে কত, মানে 1 থেকে ছোট হইতে হবে অথবা 1 এর সমান হইতে হবে। বুঝা গেছে? দেখতেছো সবাই? জি ভাই। এখন এই সি এর ভ্যালুটা আবার, এটা কি তোমাদেরকে শুভ বুঝাইছে? এটা মানে ওর পার্টে ছিল আর কি। জি ভাই স্যার পড়াইছে। আচ্ছা, তো এখানকার যে সিটা ডেলটি, তো এই যে এখানকার তোমার যে টাইম স্টেপটা, তাহলে ধরো তোমার টাইম স্টেপটা কত আছে, টাইম স্টেপটা হচ্ছে আমাদের কত টাইম স্টেপ এখানে ধরো আছে 54,
ভালো কথা। রেজুলেশন কত আছে? 9 কিলোমিটার, তাই তো? তাহলে এখানে তুমি নিলা হচ্ছে 9, তাহলে 54 কে 9 দিয়ে ডিভাইড করলে কত হয়? 6 6। তাহলে এখানে যদি তোমার 6 হয়, এই সি এর ভ্যালু কি তাহলে 6 হইলে এটা 1 এর সমান বা 1 থেকে ছোট হয়? বড় হয়। বড় হয়ে যায়। তাহলে এটা কি এখানে ভায়োলেশন হয়ে যাচ্ছে না? জি ভাই। তাহলে এটা হিসাব আমরা কিভাবে করব? তার জন্য লাগবে ওর হল্টনের বই। হল্টনের বই তো আমার কাছে নাই মনে হয়। স্যার আমি একটু হল্টনের বইটা খুঁজে বের করতেছি, অথবা এই সেকশনটা আমরা নেক্সট দিন আলোচনা করি, এটার জন্য একটু টাইম লাগবে। ঠিক আছে, আপাতত আমরা যে সামারি বলে সেটা ক্লোজ করি, পরের দিন এটা দিয়ে শুরু করব আবার। ঠিক আছে, আপাতত তোমরা যে ডিফল্ট ভ্যালুটা মনে রাখো যে আমরা এটাকে 6 দিয়ে তারপরে 6 এর 6 5 4 3 এভাবে হচ্ছে যে যখন ইরর দেখাবে ইররটাকে কারেকশন করব। এটার ইররটা শো করবে হচ্ছে দুই ধরনের লেখা আসবে, দেখবে যে সেগমেন্টেশন ফল্ট অথবা টার্মিনেশন ইরর, এই টাইপের একটা ইরর আসবে। সেখানে তোমার সাজেস্ট করবে যে টাইম স্টেপকে ছোট করেন, রেজুলেশনকে বড় করেন, রেজুলেশনকে ছোট করেন, এই টাইপের কিছু সাজেশন দেয়া থাকবে। তখন সেই রকম কেসে হচ্ছে আমরা এই কাজগুলি করব। আর একটা ডোমেইনে সাধারণত এই ইররটা আসবে না, এটা ইররটা আসবে হচ্ছে মেইনলি তুমি যদি নেস্টেডে যাও আর কি। নেস্টেডে যাওয়া মানে হচ্ছে আমরা আরো হায়ার রেজুলেশনে যাচ্ছি, বেশি গ্রিডে ভ্যালুকে ইন্টারপ্রেট করতেছি, সেই ভ্যালুকে আবার প্যারেন্ট ডোমেইনে পাঠাচ্ছি, তখন হচ্ছে এই ইররটা তৈরি হয়। তারপরে ইস্ট ওয়েস্ট ইন্ড এগুলি বলা হয়ে গেছে, ভার্টিক্যাল লেভেল বলা হয়ে গেছে। তারপরে তোমার মেডবিট লেভেল এগুলি ওই রান দেওয়ার সময় তখন বলছিলাম ডিএক্সডিওয়াই বলা হয়ে গেছে, গ্রিড আইডি হলো প্যারেন্ট আইডি, আই প্যারেন্ট স্টার, জে প্যারেন্ট স্টার, এগুলি ডব্লিউপিএস এ যেভাবে ছিল ওইভাবেই আছে। এখানে শুধু তোমার একটা অপশন জানতে হবে, সেটা হচ্ছে এই ফিডব্যাক অপশনটা। এখন এই ফিডব্যাক অপশনটা কিভাবে কাজ করে একবার আমি ওই সময় বলছিলাম, তোমাদের কারো মনে আছে ফিডব্যাকটা? কেউ বলতে পারবা ফিডব্যাকটা কি ছিল? ভাইয়া 0 1 সেট করতে হতো, ট্রু ফলস। হ্যাঁ, কখন আমরা 0 কখনো 1 দিব, কেন দিব? স্যার এটা ভুলে গেছে ভাই, আচ্ছা দেখ, আরেকবার ডিসকাস করলাম। ফিডব্যাকটা হচ্ছে দেখো আমরা নেস্ট গুলিকে কিভাবে নেই, এই নেস্টটাই তোমাদের আরেকবার দেখাইছিলাম। এই যে নেস্টকে কিন্তু এইভাবে নেওয়া যাবে না, এই যে ভায়োলেশন যেটা হয় আর কি, সেটা এরকম কেসে হয়। নেক্সটকে নিতে হবে প্যারেন্ট এটা আলাদা, টুটা আলাদা, থ্রিটা আলাদা, অথবা থ্রিটা কমপ্লিটলি নেস্টেড ইনসাইড টু, এরকম হইতে পারে। কিন্তু এরকম একটার উপরে আরেকটাকে ফেলা যাবে না। তারপর এইভাবে দেওয়া যাবে না, এইভাবেও দেওয়া যাবে না। হ্যাঁ, এগুলিতে ইরর। কিন্তু তুমি তাহলে সেট করবা কিভাবে? সাপোজ এটা, এই যে হিসাবটা ধরো ওরা এখানে দেখাই দিচ্ছে, আমরা এতক্ষণ ধরে যে নাম্বারগুলো হিসাব করতেছিলাম, এখান থেকে কত দূরে, এখান থেকে কত দূরে, ভালো কথা। এখন ফিডব্যাক অপশনটা বলে আসলে ধরো প্রথম যে ডোমেনটা আছে 9 কিলোমিটারের, এটা হলো হোল বাংলাদেশের উপরে। তাহলে 9 কিলোমিটার পর পর আমাদের ধরো ইভেন্টটা হইছে ঢাকার উপর, তাহলে ঢাকার উপরে যদি 9 কিলোমিটার পর পর রেজুলেশনে প্রথম ডোমেনটা রান করে, আমরা কি সেটাতে অ্যাকুরেট প্রিসাইজলি ভ্যালু পাবো, নাকি 3 কিলোমিটার পর পর যদি এখানে কোনো গ্রিড থাকে সেটাতে অ্যাকুরেটলি ভ্যালু পাবো? কোনটাতে আরো প্রিসাইজ আসবে?
বুঝতেছো কথাটা তোমরা? না ভাইয়া, আরেকবার একটু বললে ভালো হয়। আচ্ছা, আমি বলছি এখানে যেমন দেখো দুইটা ইমেজ আমরা নিলাম, দুইটা ভ্যারিয়েবল নিলাম ইউ এবং ভি। ইউ এবং ভি মানে হচ্ছে উইন্ডের ইউ কম্পোনেন্ট, উইন্ডের ভি কম্পোনেন্ট, ঠিক আছে? এখন এই ইউ এবং ভি কম্পোনেন্টের ভ্যালুটা আমরা প্যারেন্ট ডোমেইনে ক্যালকুলেট করতেছি মডেল দিয়ে। সেটার ভ্যালুটা কিভাবে আসতেছে, আমরা ধরলাম ইউটা একটা এখানে পাইছো, এখানে পাইছো, ভি গুলি একটা এখানে এখানে এরকম পাওয়া যাচ্ছে বিভিন্ন পয়েন্টে, কিন্তু তার রেজলিউশনটা কিরকম? এই টাইলসটা আমরা চিন্তা করলাম হচ্ছে কত, 9 কিলোমিটার। তার মানে হচ্ছে দেখো এই এলাকাতে তুমি কয়টা ইউ কয়টা ভি পাইছো, দুইটা ইউ পাইছো, দুইটা ভি পাইছো। কিন্তু এটা যদি হোল বাংলাদেশ হয়, আমরা সাপোজ ঢাকার উপরে আরেকটা ডোমেইন নিলাম, নেস্ট করলাম একটা ডোমেইনকে, সেই ডোমেইনটা কি করতেছে, সেটা আরো ছোট রেজুলেশন মানে আরো ভালো গ্রেটার রেজুলেশন আসতেছে। তার মানে সেটা 3 কিলোমিটার পর পর আমরা ধরলাম যে আসতেছে, তখন ইউ তুমি তখন কতগুলি পাবা? এক মিনিট বিরতি। এটা টাইম শেষ তো, কেটে আবার দিচ্ছি। আচ্ছা ভাইয়া। বাকিরা জয়েন দিচ্ছে না কেন? আচ্ছা, আমাদের টাইম প্রায় শেষের দিকে তো, শুরু করি তাহলে।
দেখো যে যেটা বলতেছিলাম যে প্রথম প্যারেন্ট ডোমেনটার 9 কিলোমিটার রেজুলেশনে কি হচ্ছিল ভ্যালুটা এইভাবে এখানে ইউ ইউ ভি এগুলি তৈরি হচ্ছিল বিভিন্ন গ্রিডে। এখন এই ভ্যালুটা আমরা যদি বাংলাদেশে চিন্তা করি তাহলে আমরা সাপোজ চিন্তা করলাম এই এলাকাটা হচ্ছে ঢাকা, তাহলে এই ঢাকার উপরে আরেকটু প্রেসাইজলি আমি ইউ আর ভি কে খুঁজতেছি, উইন্ডের ভ্যালুটা আরেকটু প্রেসাইজলি আসুক, এটা আমরা চাচ্ছি। সেক্ষেত্রে আমি কি করলাম, সেই প্রেসাইজ ভ্যালুর জন্য আমি এই এলাকাটাকে আরেকটু হাই রেজলিউশনে ডিভাইড করলাম। প্যারেন্ট হচ্ছে 9 কিলোমিটার রেজলিউশনে, আমরা যাচ্ছি ওকে 3 কিলোমিটার রেজলিউশনে ডিভাইড করব। কেন করব? যাতে ইউ আর ভি এর আরো বেশি ভ্যালু আমি পাই, আরো ছোট রিজিয়নে আমি ভ্যালুগুলিকে পাই। তো এটা পাওয়ার জন্য আমরা এটাকে সাপোজ 3 কিলোমিটার পর পর নিলাম। তাহলে একই ইউ যখন আমি প্রথম ডোমেইনে পাচ্ছি একটা, এখানে পাচ্ছি কয়টা? 3টা। তার মানে ধরো এটা যদি ল্যাটিটিউডে আমরা হিসাব করি 90.4, তার মানে এক জায়গায় তুমি পাচ্ছ 90.4 এ একটা ভ্যালু, প্রথম ডোমেইনে 90.4 এ একটা ভ্যালু পাইছো, তারপরে হয়তো 91.4 এ একটা ভ্যালু পাচ্ছ, কিন্তু এর মাঝামাঝি কোনো ভ্যালু তুমি প্রথম ডোমেইনে পাচ্ছ না। কিন্তু তুমি যদি নেক্সটে চলে যাও তুমি দেখতেছো যে এর মাঝে তুমি আরেকটা ভ্যালু হয়তো 90.8 এ একটা ভ্যালু পাচ্ছ। তাহলে আমরা কি হইলো, আমাদের ঢাকার রিজিয়নেই আরো বেশি পয়েন্টে উইন্ডের ভ্যালু আমরা পাচ্ছি। এটা আমি হয়তো শুধু উইন্ডের কথা বলতেছি, এই এই নেক্সট ডোমেইনে তুমি সব প্যারামিটার গুলি কি এরকম আরো প্রিসাইজলি পাবা। ঠিক আছে? তো এটা যদি হয়ে যায় ইউ এবং ভি এর জন্য আরো প্রিসাইজ ভ্যালু। এখন ফিডব্যাকটা আসলে কি করে? ফিডব্যাক যেটা করে, ফিডব্যাককে যদি তুমি অন করো, ফিডব্যাকে তুমি অন রাখতে পারো অথবা অফ রাখতে পারো। ফিডব্যাকে যদি তুমি বলো যে ইয়েস, হ্যাঁ এটা ফিডব্যাক যাবে, তার মানে হচ্ছে নেক্সট ডোমেইনের এখানে 3টা ইউ আমরা পাইছি, এই 3টা ইউ এর ভ্যালু কি অপেক্ষাকৃত প্রেসাইজ হবে। কেন প্রেসাইজ হবে? কারণ এখানে 3টা ভিন্ন ভিন্ন ভ্যালু আসবে। হতে পারে ধরো এই 3টা পয়েন্টের উইন্ড এখানে আছে 10, এখানে 11, এখানে 12, দেখা গেল এইখানকার যে ভ্যালুটা প্রথম ডোমেইনের ভ্যালুটা আছে শুধু 11, আর এখানে আছে কত? 10, 11, 12। তো প্রথম ছিল হচ্ছে 11, আর এখন আমরা দেখতেছি এই এলাকার উইন্ড 10, 11, 12। এই তিনটাকে যদি আমি এভারেজ করি, 10, 11 আর হচ্ছে 12 কে যদি আমি এভারেজ করি, তখন আমি পাবো কত? 11। তার মানে হচ্ছে আমি এখন যে 11টা পাইছি সেই 11টা কিভাবে পাইলাম? 3টা ভ্যালুর এভারেজে পাইছি, সেটা আরো প্রেসাইজলি আমি হিসাব করতে পারলাম। এটা হয়তো 11, 12 বা 13 এর কারণে এরকম হয়েছে, কিন্তু এরকমও তো হইতে পারে এখানে ধরো আছে 10, এখানে আছে 20, এখানে হলো 30, কিন্তু এইটাই দেখাইলো এখানে আছে 18। কিন্তু এবার তাহলে তোমরা বলো এখানে একটা সিঙ্গেল ভ্যালু বেটার নাকি 3টা ভ্যালুর যদি আমি এভারেজ নেই সেটাকে যদি এখানে বসাই সেটা বেটার? কোনটা Average আমাকে নিলে এই better। এলাকার মানে কোনটার ক্ষেত্রে এই এলাকার উইন্ডকে পারফেক্টলি রিপ্রেজেন্ট করবে? ভাইয়া 3টার ভ্যালু যখন একসাথে নিয়ে যাব সেটা হবে বেটার। আচ্ছা, এই জন্য আমরা কি করব, আমাদের কাছে অপশন আছে যে আমরা নেক্সট যে ডোমেনটা পাবো তার জন্য তো একটা WRF আউটপুট পাবো। এখন যেমন তোমরা একটা আউটপুট পাইছো না, তোমরা যদি নেক্সট করো তাহলে দুইটা আউটপুট পাবা, WRF আউট D01, 2 এর জন্য পাবা D02, আর 3 এর জন্য D03। তো D02টাকে যখন তোমরা গ্রাডসে ভিজুয়ালাইজ করবা সেটার ক্ষেত্রে তুমি এই 3টা পয়েন্টই ভ্যালু পাবা। কিন্তু আমরা চাচ্ছি ফার্স্ট যে ডোমেনটা আমাদের কাছে আছে সেই ডোমেনটার তো নিজের একটা ইউভি এর ভ্যালু আছে, ভালো কথা, অন প্যারামিটারের ভ্যালু আছে, ভালো কথা। আমরা চাচ্ছি বাকি এলাকাগুলো যা আছে থাকুক, প্রথম ডোমেইনেরই থাকুক, কিন্তু নেক্সট যে এলাকাটা করা হয়েছে এই এলাকাটা যেহেতু অপেক্ষাকৃত প্রেসাইজ, এই এলাকার যে ভ্যালুগুলি তৈরি হবে সেই ভ্যালুগুলিকে এভারেজ করে শুধুমাত্র এই রিজিয়নের জন্য ফার্স্ট ডোমেইনের ভ্যালুগুলি চেঞ্জ হয়ে এভারেজ ভ্যালুটা এখানে ইনপুট নেবে। তার মানে ঘটনাটা কি ঘটবে? তার মানে হচ্ছে প্রথম ডোমেইনটায় প্যারেন্ট ডোমেইনটার এই জায়গার ইউটা ইউই থাকবে, কিন্তু এই এলাকাটায় যখন নেস্টেড এলাকাতে যখন ভ্যালু আসবে ওর নিজের যে ভ্যালু, ওই ভ্যালুটা আর ও
প্রথম ডোমেনে শো করবে না। ও কি করবে, ও তখন শো করবে সাপোজ এইখানে ভ্যালু শো করবে কি, নেস্টেড এর ডোমেনটার যে তিনটা ভ্যালু আছে তিনটাকে এভারেজ করে এখানে বসাবে। ভি এর ক্ষেত্রে এখানে যে তিনটা ভ্যালু আছে সেই তিনটার ভ্যালুকে এভারেজ করে এখানে বসাবে। তার মানে প্রথম ডোমেনটাকে যখন তুমি এরপর ভিজুয়ালাইজ করতে যাবা এই অবস্থায়, তখন তুমি প্রথম ডোমেনের নিজের ভ্যালু আর পাবা না, পাবা কারটা, ওই এই এলাকাটার জন্য নেস্টেড এর ভ্যালুটা পাবা। এই ভ্যালুটা আরেকটু প্রেসাইজ। তাতে কি হলো, প্রথম ডোমেনটাকে যখন তুমি ভিজুয়ালাইজ বা অ্যানালাইসিস করবা, তোমার স্পেসিফিক রিজিয়ন যেহেতু এই মাঝখানের এলাকাটা, এই এলাকাটা আরো কারেক্টলি শো করবে, তোমার অ্যানালাইসিস আরো পারফেক্ট হবে। এখন চাইলে আমি এই কাজটা করতেও পারি, নাও করতে পারি। যদি আমি করতে চাই তখন আমি ফিডব্যাক ইউজ করব হচ্ছে 1, আর যদি আমি করতে না চাই তখন আমি ফিডব্যাক দিব হচ্ছে 0। যদি 0 দেই তাহলে কি হবে, 0 দিলে হবে নেস্টেড এর ডোমেনটায় ওর যে ভ্যালু ওর কাছে থাকবে, আর প্যারেন্ট ডোমেনের নিজের ভ্যালু সেটা তার কাছে থাকবে। নেস্টেড এর ভ্যালু এভারেজ করে প্যারেন্টের কাছে আসবে না। বুঝা গেছে সবাই? জি ভাই। বাকিরা যারা কথা বলতেছো না এরা কি বুঝতেছো না নাকি কানেকশন রেখে চলে গেছো? জি ভাই, বুঝেছি। তাহলে আমরা একটা কঠিন জিনিস শেষ করে ফেলছি, এরপরে আমাদের কাজ শেষ। এরপর আমরা হচ্ছে ফিজিক্স সেকশনটা বুঝতে পারলে আমাদের কাজ শেষ। আজকের ক্লাসও শেষ, নেম লিস্টের পর্বও শেষ। এই সেকশনটার আগে আর এই সেকশনটা একটু দেখে আসি, যেহেতু এখানে কাজ নাই, ওইটা এখানে নাই, দরকার নেই। আচ্ছা, ফিজিক্স স্যুট হচ্ছে নরমালি দুইটা, এবং ফিজিক্স স্যুট সাধারণত এখনো মডেলে পুরোপুরি ইনপুট নেয় না। তো আপাতত ডাব্লিউআরএফ বলে যে ফিজিক্স স্যুট নাও ইউজ করলেও হবে, কিন্তু ওরা যেহেতু তৈরি করে রাখছে আমরা যদি জেনে রাখি, ফিজিক্স স্যুটটা হচ্ছে ট্রপিক্যাল, আমরা যারা ট্রপিক্যাল রিজিয়নে আছি আমাদের ক্ষেত্রে ট্রপিক্যাল, এবং এটা ক্যাপিটাল লেটারে এভাবে লিখতে হবে। আর যারা ট্রপিক্যাল থেকে উপরের দিকে একদম পোল পর্যন্ত আছে তাদের ক্ষেত্রে লিখতে হবে কোনাস। সাপোজ যারা ইউএসএ রাশিয়াতে আছে তাদের ক্ষেত্রে লিখতে হবে কোনাস। তোমার যদি ওই রিজিয়নের কাছ থাকে তখন কোনাস লিখবা। আর ট্রপিক্যাল রিজিয়নের জন্য 0 থেকে 30 ডিগ্রি পর্যন্ত আমরা লিখবো হচ্ছে ট্রপিক্যাল। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ফিজিক্সের যে অপশনগুলি, মাইক্রোফিজিক্স, কিউমুলাস, তারপরে তোমার রেডিয়েশনের দুইটা আলাদা ফিজিক্স আছে, একটা লং ওয়েভের জন্য একটা শর্ট ওয়েভের জন্য। তারপর হচ্ছে বাউন্ডারি লেয়ারের জন্য আমরা একটা ফিজিক্স ইউজ করি, সেটা হচ্ছে প্ল্যানেটারি বাউন্ডারি লেয়ার। আর সারফেস ফিজিক্সের জন্য দুইটা ফিজিক্স, একটা হলো সারফেসের সারফেস আর একটা হচ্ছে সারফেসের ক্লে। এরপর এই ফিজিক্সের ভিতরে তিনটা ফিজিক্সের আবার টাইম ইন্টারভ্যাল আমরা সেট করব। সেটা হচ্ছে রেডিয়েশনের জন্য কত সেকেন্ড পর পর তার ভ্যালুকে সে রিড করবে একটা, বাউন্ডারির ভ্যালুকে সে কত সেকেন্ড পর পর রিড করবে, আর কিউমুলাসের ভ্যালুকে সে কত সেকেন্ড পর পর রিড করবে। তারপরে আই ক্লাউড হচ্ছে যে ক্লাউডের যে ফ্র্যাকশনাল ভ্যালু আছে সেগুলি আমরা নিব কিনা। তারপর হচ্ছে ল্যান্ড ক্যাটাগরির ক্ষেত্রে আমরা ল্যান্ড ক্যাটাগরিকে কতগুলি ভাগে ভাগ করব। আরবান ফিজিক্সের ক্ষেত্রে আমরা সেটাকে নিব নাকি নিব না, এই ব্যাপারগুলি আমরা থেকে দেখতে হবে। দেখো এখানে আমাদের এই ব্যাপারগুলো আলোচনা করা শেষ। তারপর ইন্টারভ্যাল, এই যে তোমাদেরকে এটা একবার বলছি যে 2 ইউজ করা মানে নেট সিরিয়াল, বাকি নাম্বার কোন নাম্বার দিলে গ্রিপ 1 গ্রিপ 2 হবে সেটা তোমরা জানো। এরপর আমরা যাব হচ্ছে ইন্টারভ্যাল সেকেন্ড, টাইম স্টেপের ক্ষেত্রে বলা হয়েছে স্টেট। আচ্ছা, স্টেট যেটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে আমরা ইন বলে দিই, স্টার্টটা বলি না। চাইলে তুমি স্টার্টটাকেও ডিফাইন করে দিতে পারো এস দিয়ে। তো এস যেহেতু 1 শুরু হয় সেহেতু এটা না লিখলেও চলে, না লিখলে মডেল বুঝে নেয় যে এটা 1 থেকে শুরু হয়েছে। ডিএক্স ডিওয়াই অ্যাজ ইউজুয়াল, আই প্যারেন্ট যে প্যারেন্ট, তোমার এই যে আমরা একটু আগে যে ফিডব্যাকের কথা বলছিলাম সেটা হচ্ছে 0 মিন্স নো ফিডব্যাক, 1 মিন্স হচ্ছে ফিডব্যাক ফ্রম নেস্ট টু ইটস প্যারেন্ট ডোমেন। তার মানে নেস্ট থেকে প্যারেন্টে ভ্যালু আসতেছে। তারপরে আবার এটা কি স্মুথ করা যায়, স্মুথটা আপাতত স্কিপ করতেছি, স্মুথটা এখন তোমাদের বোঝানো যাবে না। তারপরে আমরা যাব হচ্ছে সয়েল লেভেল। সয়েল লেভেল তুমি কতগুলো ইউজ করবা সেটা এখানে লেখা আছে। সয়েল লেভেল চাইলে টেস্ট করা ডাটার ভিতরে এনসিডেম -h দিয়ে মেট ফাইলটাকে রিড করা যায় চাইলে। এগুলো তোমরা কাজ করার সময় ফেস করবা, এখন বললে মনে থাকবে না। আর ইটা লেভেলের ব্যাপারটা হচ্ছে যে তোমরা
এখন যে লেভেলে কাজটা করতেছো সেটা হচ্ছে সিগমা কোঅর্ডিনেট ভার্টিক্যাল লেভেল। আমরা চাইলে এটাকে ইটা লেভেলে ভাগ করতে পারি, যেটা শুভ হয়তো তোমাদেরকে বলছে। কিভাবে চেঞ্জ হয় ভ্যালুগুলি সেটাও তোমরা জানো। তো এই ইটা লেভেলে যদি কেউ কাজ করো, আরো প্রেসাইজলি যদি কারো গ্রিড দরকার হয়, সেই ক্ষেত্রে আমরা ইটা লেভেল ইউজ করি। তো ইটা লেভেল সাধারণত এখন আমাদের ভার্টিক্যাল লেভেল হয়তো থাকে হচ্ছে কয়টা, যেমন আমরা একটু আগে যেটা নিচ্ছি সেটাতে কয়টা আছে, 33 এর মতো আছে, তাই না? এখানে দেখো ইটা লেভেল কয়টা, ইভার্ট আছে 33। তার মানে সারফেস থেকে ট্রপোস্ফিয়ার পর্যন্ত আমরা 33টা ভাগে ভাগ করলাম। প্রেসারটা আছে সারফেসে 1000, আপারে আছে ধরো কত, আমাদের এইটার ক্ষেত্রে আপার ভ্যালুটা আছে হচ্ছে, ওই ভ্যালুটা পি টপটা এখানে কেটে দেয়া আছে। আমরা ওই যে 5000 যে ভ্যালুটা নিছিলাম, তার মানে 50 মিলিবার, 50 এইচপি হেক্টোপ্যাসকেল। তার মানে সারফেসের 1000 হেক্টোপ্যাসকেল থেকে ট্রপোস্ফিয়ার পর্যন্ত 50 হেক্টোপ্যাসকেল পর্যন্ত 33টা গ্রিডে ওকে ভাগ করে নিচ্ছে, লেভেলে ওকে ভাগ করে নিচ্ছে। কিন্তু আমরা যে ধরো ফগ নিয়ে যদি কাজ করি, সেটার ক্ষেত্রে আমাদের আরো অ্যাকুরেট ভ্যালু দরকার, আরো কাছাকাছি রিজিয়ন দরকার। তখন আমরা সাপোজ এটাকে নিব হচ্ছে 50টা লেভেলে ভাগ করব। সেই ক্ষেত্রে আমি এটাকে কিভাবে চুজ করব? এখানে কি 50 দিয়ে দিলেই হবে? 50 দিলে হবে না। এখানকার এই ইভার্টটা হলো তোমার কাছে যে ডাটাটা আছে, সেই ডাটা যারা কালেক্ট করছে তারা এই 33 লেভেলে কালেক্ট করছে, সেটাই আমাদের কাছে এখন আছে। কিন্তু আমরা চাচ্ছি যে না, তাকে আরো প্রেসাইজলি আরো বেশি লেভেলে ডিভাইড করব। সাপোজ 50 লেভেলে ডিভাইড করব। 50 লেভেলে যদি ডিভাইড করতে যাই, তখন আমাকে আর এই সিগমা কোঅর্ডিনেটে কাজ করলে হবে না, আমরা তখন চলে যাব ইটাতে। এখন এটা সাপোজ করার জন্য আমাকে কি করতে হবে, এখানে আমরা তখন আরেকটা সেকশন অ্যাড করে দিব। সেই সেকশনটার নাম দিব হচ্ছে ইভার্ট, এই যে ইটা লেভেলস। আরেকটা হলো ইভার্ট দিয়ে লিখে দিতে হবে। এটা লিখে তোমার ইভার্টের ধরে লিখতে হবে তুমি কতগুলি লেভেল চাচ্ছ, আর ইটা লেভেলের ভিতরে তোমার সারফেস হচ্ছে 1 আর ট্রপোস্ফিয়ারের একদম টপ হচ্ছে 0। তাহলে এই 1 থেকে 0 এর ভ্যালুটার ভিতরে 50টা যদি তুমি লেভেল চাও, 50টা ভাগে ভাগ করতে হবে, এবং এই সেপারেশন গুলি হইতে হবে ইকুয়ালি। তার মানে 1 থেকে 0 পর্যন্ত ইকুয়ালি 50টা ভাগে তোমাকে ভাগ করতে হবে। এই কাজটাও আমরা চাইলে ডোমেন উইজার্ড দিয়ে করতে পারি, যেহেতু আমাদের নিজেদের হিসাব করা কঠিন। আমরা তখন ওই ডোমেন উইজার্ড দিয়ে এই ইভার্ট কয়টা দরকার সেই কয়টাকে ডিফাইন করে নেব। এরপর ম্যাক্সিমাম ডিজেট গেল, এগুলো আমাদের আপাতত দরকার নেই, এগুলো এরর আসলে দেখব ভাইয়া, আমরা। হ্যাঁ কোয়েশ্চেন আছে। হ্যাঁ এখানে বলো। যে বক্সে যে ডট ডট দিয়ে এভাবে লেখা, এরকম করে কি লিখতে হয় হ্যাঁ ফরম্যাটটা? 1.0, হ্যাঁ ফরম্যাটটা এরকম। তুমি কি করতে আচ্ছা, পারবা, জি ভাই। তুমি করতে পারবা যেটা, সেটা হচ্ছে যেমন দেখো, প্রথমটা ধরো 1.0, তারপরটা ধরো 0.99, তারপরটা ধরো 0.98। ওই 0.98 এর পরে 3-4টা লেখার পরে আমরা এইদিকে লম্বা করে লিখলে আমাদের স্ক্রিপ্ট কি হবে, ওইদিকে লম্বা হয়ে যাবে না এক্স এক্সিসে। এই জন্য আমরা কি করি, একটা কমার পরে এটাকে চাইলে তুমি এন্টার দিয়ে নিচে নামায় দিতে পারবা। তো ও কি করবে, কমা রিড করার পরের ভ্যালুটা নিচে এসে খুঁজবে, যেহেতু পাশে আর কিছু নাই। একটা সিঙ্গেল এন্টার দেওয়া যাবে, কিন্তু কোনো স্পেস দেওয়া যাবে না। আচ্ছা ভাই, বুঝছি। ভাইয়া, আমার কোয়েশ্চেনটা হচ্ছে, আমরা একটা এরর ফেস করছিলাম ইভার্টটা আর কি ঠিক করার সময়, যে আপনি বলছিলেন যে 33 দিয়ে করতে, পরে কয়েকজনের এরর আসছিল, আপনি একটু কমাই দিছিলেন। তারপর হ্যাঁ ভাইয়া আমি যে আবার আলাদা করে আলাদা আরেকবার ডোমেন রান করছিলাম, তখনও ইভার্ট নিয়ে প্রবলেম হয়েছিল, পরে আমি ওটা বাড়ায় কমায় পরে ঠিক করছিলাম। কিন্তু আসলে আমি আচ্ছা, বাড়ায় এখন কমায় ঠিক করছি, বাট বুঝি নাই যে অ্যাকুরেটলি কেন। কিভাবে বুঝবা? হ্যাঁ, এটা হ্যাঁ, এটা কিভাবে? করার জন্য কি করতে হবে, এটা করার জন্য অ্যাকচুয়ালি তোমার কাছে যে ডাটাটা আছে সেই ডাটাটা সাপোজ এফএনএল ডাটা অথবা জিএফএস ডাটা। তো এই ডাটাটা যারা কালেক্ট করছে, এটা তো একটা মানে মডেলের আউটপুট। তো সেটা তারা তো আউটপুটটা নেওয়ার সময় একটা লেভেলই তাকে ইন্টারপোলেট করছে, তাই না? তো সেইটাতে এক্স্যাক্টলি কয়টা লেভেল আছে এটা তোমাকে চেক করে আসতে হবে। এই চেক করার কাজটা আমরা বলবো হচ্ছে এনসি ডাম্প নামক একটা টুলস আছে, যেটা তোমরা অলরেডি ইনস্টল করছো। তো যেটা তোমাদের করতে হবে, WPS ফোল্ডারে গিয়ে একটা টার্মিনালে লিখতে হবে এই কমান্ডটা, nc-dump স্পেস -h স্পেস, এখানে কিছু মেড ফাইল তৈরি হয়েছে না, মানে তুমি যখন মেড ব্রিড রান দিবা তখন সেখানে তো কিছু মেড ফাইল তৈরি হবে। স্পেস দিয়ে মেড ফাইলের যে কোনো একটা ফাইলের নাম দিয়ে এন্টার দিলে ওই মেড ব্রিডের ভিতরে যত ইনফরমেশন আছে সব ইনফরমেশন তোমার শো করবে। সেখানে তোমাদেরকে দেখাবে যে ভার্টিক্যাল লেভেল একটা সেকশন তুমি পাবা,
মানে অনেকগুলি রোতে ভ্যালুগুলি দেখাবে। ভার্টিক্যাল লেভেলের ঘরে গিয়ে তুমি দেখবা যে 33 অথবা 32 লেখা থাকে, সেই লেভেলটা এনে এখানে বসায় দিবা। ইউজুয়ালি আমাদের এটা থাকে 33 বা 32 অথবা 34, এই জন্য আমরা চেক করি না। আমরা এখানে এই যে 32 দিয়ে রান দিয়ে এরর আসলে তো বলেই যে আপনার এখানে 32 হওয়ার কথা 33 দিছেন, এই জন্য ওই ভ্যালুটা চেঞ্জ করে দিয়ে দেই। এটা তারা চেক করে আসি না, কিন্তু সিস্টেম হচ্ছে তুমি এই ডাটাতে চেক করে আসবা। হ্যাঁ, ওই ডাটাটা তো ওপেন করা যায় না। ওই যে এই কমান্ড দিলে ওপেন হবে, আচ্ছা, ডিরেক্টলি তো ওপেন হবে না, ওইগুলো তো বাইনারি ফাইল, তো বাইনারি তো কোনো রিডার তোমার লিনাক্সের নিচের নাই। আমরা ওই এনসি ডাম্প দিয়ে তাদেরকে ওপেন করি অথবা এনসি ভিউ দিয়ে ওপেন করি। ভাই মেড ফাইল ক্রিয়েট হয় আপনার ওরকম 3টা 4টা 5টা, তো আমি কি যে কোনো এখানে একটা মেড ফাইল ওপেন করলেই একটা হবে? নিলেই হবে, কারণ ওরা সবাই একই লেভেলে আছে, একই ডাটা থেকে তৈরি হচ্ছে। আচ্ছা ভাই, অথবা স্টার দিতেও পারো, স্টার দিলে মিন করবে হচ্ছে যতগুলি আছে সবগুলা, যেমন ওরা স্টার দিছে। ঠিক আছে, যেমন এখানে বলা দেখো, নাম্বার অফ ভার্টিক্যাল লেভেলস ইন ডব্লিউপিএস আউটপুট টাইপ এটা টু ফাইন্ড আউট দিস নাম্বার। বুঝা গেছে এবার? জি বুঝতে পারছি। আর ইটা লেভেলের ক্ষেত্রে তো তুমি নিজে ডিফাইন করবা, এটা হয়তো পারে উইজার্ড দিয়ে অথবা নিজে নিজে বসে বসে যদি বানাও, তাহলে কয়টা লেভেল হইলো সেটা তো তুমি নিজেই জানবা। ঠিক আছে, দেন আসো আমরা মাইক্রোফিজিক্স দিয়ে শেষ করব। এদের মাঝখানে কিছু জিনিসও লাগে, কিন্তু এগুলি আসলে তোমরা যখন ইরর ফেস করবা তখন বুঝবা। আমরা সারফেস টু সারফেস ফিজিক্সটা ইউজ করি, কিন্তু এটা তোমরা বেস না এখন বললে বুঝবে না। আপাতত আমরা এগুলি স্কিপ করে গেলাম। হচ্ছে চলে যাব মাইক্রোফিজিক্স সেকশনটাতে। সারফেস লেয়ার অপশন, সারফেস আরবান ফিজিক্স ডিএলপিবিএল শুরু হলো কোথায়? সবাই কি বুঝতেছো বাকিরা? এটা খুঁজে পাচ্ছি না, আমরা সার্চ করি। এত পেজ, এমপি ফিজিক্স, এটা নেক্সট কোথায় আছে? এই হচ্ছে অপশন, এই যে এখানে। তার মানে এই সেকশনে কোথাও আছে ডোমেইন, ভার্টিক্যাল লেভেল, মুভি, এই যে ফিজিক্স। এখন দেখো, প্রথম মাইক্রোফিজিক্স এর জন্য তোমার কাছে অপশন আছে এখানে, যেমন ওদের ক্ষেত্রে নাম্বার 98 পর্যন্ত আছে। ঠিক আছে, তুমি কোন স্কিম নিয়ে কাজ করবা, এটা কিভাবে চুজ করবা? সবাইকে আসো, শুনতেছো সবাই? জি ভাই শুনতেছি। জি ভাই আছি।
আচ্ছা, এটা একটু খেয়াল রাখো সবাই, মাইক্রোফিজিক্স সেকশনটা একটু ইম্পর্টেন্ট, মানে ফিজিক্স সেকশনটা একটু ইম্পর্টেন্ট। এটার ক্ষেত্রে আমরা যেটা করি, প্রথম হচ্ছে যে আমরা খুঁজি যে আমাদের কাজটা কি রিলেটেড। তো কাজটা সাপোজ আমি এক্সাম্পল হিসেবে নিলাম, ধরো সাইক্লোন। তাহলে সাইক্লোন যদি আমাদের ইভেন্ট হয়, আমরা দুই ধরনের স্টেপ নেই। যে আমার কাজটা যখন আমি করব সাইক্লোনের, সেটার ক্ষেত্রে আমি এই ফিজিক্স সেকশনটা কিভাবে কন্ট্রোল করব, সেটার জন্য আমার সিস্টেম হচ্ছে দুইটা। একটা হচ্ছে চাইলে আমি এই সাইক্লোনের জন্য যে সকল ফিজিক্স রেসপন্সিবল তাদের সবাইকে টেস্ট করে আমার এই কাজটার একটা নাম দিতে পারি। সেটার নাম হচ্ছে যে হতে পারে পারফরমেন্স টেস্ট, অথবা মডেলের ভাষায় আমরা এটাকে বলি হচ্ছে সেন্সিটিভিটি। তার মানে তুমি দেখাবা সবগুলো ফিজিক্স মানে সাইক্লোনের জন্য যারা রেসপন্সিবল, সাইক্লোনের প্যারামিটার গুলিকে কন্ট্রোল করে যে ফিজিক্স সেকশন গুলি, সেই ফিজিক্স গুলিকে প্রত্যেকটাকে টেস্ট করে, হইতে পারে 12টা 13টা টেস্ট করে তুমি দেখবা যে তাদের ভিতরে সবচেয়ে ভালো কে পারফর্ম করছে। কিভাবে বুঝবা কে ভালো পারফর্ম করছে? বিএমডির ডাটার সাথে কম্পেয়ার করে তুমি দেখবা যে কে সবচেয়ে বেটার আসলো। তখন সেইটাকে তুমি ফাইনালি সাজেস্ট করবা যে আমার কাজের ক্ষেত্রে আমি 13টা স্কিম চুজ করছি, এই ফিজিক্সের অপশনগুলিকে আমরা স্কিম নামে ডাকি। তাহলে এই ধরো 13টা স্কিমের ভিতরে দেখা গেল যে এই স্কিমটা বেটার, পরবর্তীতে অ্যানালাইসিস করার ক্ষেত্রে তুমি সেই স্কিম দিয়ে করলা। এই কাজটা করতে পারো। এখন যদি তোমার মনে হয় যে না, আমি সেন্সিটিভিটি টেস্ট করব না সাইক্লোনের জন্য, আমার রিজিয়নের জন্য যারা, যেহেতু সাইক্লোনের প্রচুর কাজ হয়েছে, এই কাজটা আমি না করে এর আগে যারা কাজ করছে সাইক্লোন নিয়ে, যারা এই রিজিয়নের একই রিজিয়ন নিয়ে কাজ করছে, তারা যখন সাইক্লোন অ্যানালিসিস করছে, তাদের ভিতরে যারা সাইক্লোনের যেই ফিজিক্স অপশন ইউজ করছে অথবা সেন্সিটিভিটি টেস্ট করছে, সেইখানে যে বেস্ট অপশনটা, চাইলে আমরা সেই বেস্ট অপশনটার ভ্যালুগুলি নিয়েও এটাকে রান করতে পারবো মডেলকে। তবে আমরা চেষ্টা করি হচ্ছে মোটামুটি আমাদের কাছে যেহেতু সময় থাকে, তাতে আমরা নিজেরাই সেন্সিটিভিটি টেস্ট করে দেখি। ধরো আমাদের বাংলাদেশের ক্ষেত্রে লাস্ট 10টা সাইক্লোন আমরা নিলাম, 10টা সাইক্লোনের জন্য 10টা পেপার নিলাম। 10টা পেপারের ভিতরে কেউ মাইক্রোফিজিক্স এর জন্য কেউ ইউজ করলো ধরো কেসলার, যেমন সবচেয়ে বেশি ইউজ করে সাইক্লোনের জন্য WSM3 আর WSM6। হ্যাঁ, তাহলে তুমি কি করলা? WSM3টাও নিলা, WSM6টাও নিলা, কেসলারও নিলা, তিনটাতেই রান করলা তোমার ইভেন্টটা। সামনের বছর ধরো একটা সাইক্লোন হইলো, ঠিক আছে? সেই সাইক্লোনটা এই ফনি টনি ধরো এরকম কিছু একটা হইলো, সেটার জন্য তুমি চাচ্ছ যে এটা মডেলকে আবার রান করবা। তখন তুমি প্রিভিয়াস যারা কাজ করছে তাদের সব স্কিম গুলিকে প্রথম কেসলার দিয়ে মডেলকে রান করবা। তারপরে হচ্ছে WSM3, যেহেতু এটা আরেকজন করছে, সেই পেপারের রেফারেন্সটা দিবা, দিয়ে হচ্ছে এটাকে সেইটাতে রান করবা। 6 অন্য কেউ ইউজ করলে সেটাতেও রান করবা, করে তোমার জন্য যেটা পারফেক্ট আসবে সেটা দিয়ে তুমি তোমার সাইক্লোনের পরবর্তী অ্যানালাইসিস গুলি করবা। এটা হচ্ছে মোটামুটি মানে সহজ, মানে অন্ধভাবে আর কি আগানো, সহজভাবে আগানো প্রসেসটা, যে সাইক্লোনের জন্য কে ভালো, কোন স্কিমে আমি কাজ করব। কিন্তু অ্যাকচুয়ালি তোমার কি করতে হবে সেটা হচ্ছে যে তুমি নিজে চাইলে এরা সাইক্লোনের প্যারামিটারের জন্য যারা দায়ী, যে সকল ভ্যারিয়েবল দায়ী, সেই ভ্যারিয়েবল গুলির ইন্টারনাল যে ফিজিক্স আছে, তাদের যে ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনের ভিতরে যে ভ্যারিয়েবল গুলি আছে, সেই ভ্যারিয়েবল গুলি এখানকার কোন ফিজিক্সের ভিতরে আছে, তুমি ওই অপশন গুলিকে চেক করতে পারো। এটা সাধারণত আমাদের বাংলাদেশি পেপারে এগুলো তুমি পাবা না। বাইরের কিছু পেপার যদি খুঁজো যারা সেন্সিটিভিটি টেস্ট করছে, তাদের ক্ষেত্রে তুমি স্কিম গুলিকে খুঁজে দেখতে পারো। অথবা এখানে তুমি এটা পেজ নাম্বার কততে আছি আমরা? 579 এ আছি। 579 এই মাইক্রোফিজিক্স গুলির ডেসক্রিপশন আসলে দেয়া আছে তার উপরে, সেটা হচ্ছে অলমোস্ট এখানে। প্রথম আছে লেক ফিজিক্স এর বর্ণনা, তারপরে প্ল্যানেটারি বর্ণনা, তারপরে এটা কি কিউমুলাস, শ্যালো ফিজিক্স, আদার ফিজিক্স, ফিজিক্স অপশন, ডিফিউশন, 6th অর্ডার ডাম্পিং, না আরো উপরে। তাহলে এই যে দেখো, ধরো তুমি কেসলার নিলা,
কেসলারের ভিতরে কি আছে? কেসলারের ভিতরে আছে ওয়ার্ম রেইন আছে, কোনো আইস তার ভিতরে নাই। সম্মানিত মহল্লাবাসী, সংবাদ কেসলারের ভিতরে আছে কি? ওয়ার্ম রেইন আছে, used commonly in idealized cloud modeling studies, যেটার ভিতরে কোনো আইস নাই। এখন তুমি দেখো আমাদের যখন সাইক্লোন তৈরি হয় তখন কি সেটার ভিতরে কোনো আইস থাকে? উপরে কি কোনো আইস তৈরি হয়? আইস গ্রুপেল এগুলি তৈরি হয়? না থান্ডারস্টর্মের ক্ষেত্রে হয়? না তাহলে এগুলি হয় কোথায়? আইস কি শুধু মাটিতে হইলেই সেটা আইস, উপরে হইলে আইস হবে না? ভাইয়া মেঘ হইলে আমাদের ice। রিজিয়নে হয় না, ইয়ের সময়। আপার রিজিয়নে ঠিকই হয়। সাইক্লোন, থান্ডারস্টর্ম এগুলি সেল যায় কোন পর্যন্ত? সারফেস, মানে সারফেস তো হয় না, ধরো 2-3 কিলোমিটার উপর থেকে শুরু করে একদম টপোস্ফিয়ারে 200 এসপিএ পর্যন্ত যায়। তার মানে তো এখানে সবই তৈরি হয়, আইস, হেইল, গ্রুপেল, রেইন, হেইল সবই এখানে তৈরি হয়। তার মানে তুমি যদি এটা সাইক্লোনের জন্য টেস্ট করো, এই স্কিমটা বেটার নাও কাজ করতে পারে, যেহেতু সে আইসটাকে নেগলেক্ট করতেছে। তো তুমি এখন খুঁজবা কাকে? যেখানে এই আইস, হেইল, গ্রুপেল যেহেতু তোমার ইভেন্টের সাথে রিলেটেড, তার মানে হচ্ছে আমি এই টাইপের যারা আছে সবাইকে খুঁজবো। তাহলে এখন দেখো এইরকম সবগুলি আছে, এরকম একটা স্কিমের নাম হচ্ছে যেমন নিউ থমসন অথবা নাইন কই আছে, এই যে নাইন। মিডব্রান্ড, যেমন আমার কাজের ক্ষেত্রে যেহেতু থান্ডারস্টর্ম ছিল। হ্যাঁ ভাইয়া ক্লাসটা আজকে কতক্ষণ হবে? মানে আমাদের সময় তো চলে যাচ্ছে, আজকে নামাজ তো পড়তে পারিনি। ও আচ্ছা, এই যে আর ধরো সর্বোচ্চ 10 মিনিটস। ওকে ভাইয়া। ওকে, যেমন দেখো থান্ডারস্টর্ম আমার ইভেন্টের ক্ষেত্রে আমি সেনসিটিভিটি টেস্ট করছি, সেটার ক্ষেত্রে এইটা ভালো কাজ করছিল। কেন? আমরা দেখি, একটু ভেরিফাই করে দেখি ভালো কাজ করার কথা কিনা। থান্ডারস্টর্মের ক্ষেত্রে আমরা জানি যে আপার লেভেলে হচ্ছে তুমি লোয়ারে রেইন পাবা, উপরে আইস পাবা, ক্লাউড পাবা, স্নো, গ্রুপেল সবই এখানে পাবা, হেল পাবা। তো সেই ক্ষেত্রে এইটার ভিতরে কি লেখা আছে দেখো, দিস স্কিম ইনক্লুডস সেপারেট, এই টাইম শেষ হইলে আমাদের ক্লাস শেষ, ঠিক আছে? এটা কেটে গেলেই ক্লাস শেষ। This scheme includes separate categories for hail groupel with double moment cloud, rain, ice, snow, groupel, hail. তার মানে দেখো এটার ভিতরে সিঙ্গেল মোমেন্ট এবং ডাবল মোমেন্ট, দুইটা মোমেন্টের জন্য। এই মোমেন্ট কি শুভ তোমাদেরকে পড়াইছে? সিঙ্গেল মোমেন্ট কি, ডাবল মোমেন্ট কি ফিজিক্সে পড়ানোর সময়? তাড়াতাড়ি উত্তর দাও, সময় নাই। ভাইয়া আপনি আরেকবার বলেন। স্যার বলছিলেন কিন্তু পরিষ্কার হয়। আচ্ছা তাহলে ওই ভিডিও দেখে নিও, এখন আর রিপিট করার সময় নেই। তাহলে আচ্ছা এখান থেকে আমরা আমাদের ইভেন্টের প্রায়োরিটি বেসিসে ইভেন্ট কিভাবে কাজ করে তার ভিতরে যে ভ্যারিয়েবল গুলি রিলেটেড সেইটার উপরে ডিপেন্ড করে হচ্ছে আমরা স্কিম গুলিকে এইভাবে যতগুলি এরকম দায়ী আছে তাদের সবাইকে চুজ করে টেস্ট করে মডেলকে রান করে দেখব, যেটা বেটার আসবে আমরা বলবো সেনসিটিভিটি টেস্টে এটা বেটার। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল স্কিম, এবং পরবর্তীতে এই স্কিমের জন্য যে আউটপুটটা আসবে অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা এই স্কিমের আউটপুটটাকে অ্যানালাইসিস করব। এটা আমি একটা ফিজিক্সের ক্ষেত্রে বললাম, হয়তো মাইক্রোফিজিক্স এই কথাটা কিউমুলাসের ক্ষেত্রেও সত্য, এই কথাটা পিবিএল এর ক্ষেত্রে সত্য, এটা প্রত্যেকটার ক্ষেত্রে সত্য। এখন ওইগুলির ব্যাপারে যদি একটু বলি, যেমন ধরো আরেকটা স্কিম আমরা নেই, যেমন ধরো হইতে পারে ফগ। এখন ফগ যে সারফেস লেভেলে তৈরি হয় সেখানে কি কোনো হেল তৈরি হওয়ার কোনো প্রবাবিলিটি আছে ফগের ক্ষেত্রে? মানে তোমার কি তখন আইস, হেল, গ্রুপেল এগুলি কি দরকার আছে? না। আমার কি দরকার আছে তখন? প্রথমটার ক্ষেত্রে দেখো যে ওয়ার্ম রেইন আছে, আইস নাই, তার মানে কেসলার সেখানে আমরা টেস্ট করতে পারবো। এইরকম লেখা আছে যে সুপার কুলড ওয়াটারের জন্য এটা বেটার কাজ করবে, সুপার কুলড ওয়াটারের ডাবল মোমেন্টের জন্য আরেকটা কাজ করবে। এইভাবে তোমার ইভেন্টের জন্য তুমি যখন ইভেন্ট নিয়ে আরো পড়াশোনা করবা, বইয়ের ভিতরে সেগুলো ফিজিক্স খুঁজতে যাবা, তখন তার ইন্টারনাল কি কি প্যারামিটার আছে সেই প্যারামিটার গুলি এখানকার কোন স্কিমের সাথে জড়িত সেই স্কিমকে আমরা টেস্ট করে মাইক্রোফিজিক্সকে আমরা ফিক্স করব। একইভাবে মাইক্রোফিজিক্সের মতো করে আমরা যেমন হিটওয়েভ নিয়ে কার জন্য কাজ বলছিলাম, তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা প্রায়োরিটি দিব হচ্ছে বাউন্ডারি লেয়ারের যে ফিজিক্সটা আছে, সারফেস লেয়ার ফিজিক্স। সেই
সারফেস লেয়ার ফিজিক্সের ক্ষেত্রে যারা বাউন্ডারি লেয়ারের বিভিন্ন টেম্পারেচারে কাজ করে আমরা দেখবো যে কোনটার ক্ষেত্রে বেটার কাজ করে, 3-4টাকে টেস্ট করে অথবা প্রিভিয়াস পেপারে যারা কাজ করছে তাদের কাজ দেখে চুজ করব কোনটা ভালো কাজ করে। ইউজুয়ালি প্রথম 2টা ভালো কাজ করে, যে ওয়াইএসইউ আর হচ্ছে মেলোরি আমাদা জেনজিক, আমরা এই 2টাকে সাধারণত টেস্ট করি। এই 2টার ভিতরে একটা বেটার চলে আসার কথা। কিউমুলাসের ক্ষেত্রে আমরা ক্রেন ফিটস সবচেয়ে বেশি ইউজ করি ম্যাক্সিমাম কাজের ক্ষেত্রে। কেন? কারণ এটার ভিতরে ডিপ এবং শ্যালো কনভেকশন আছে। তা আমাদের কনভেকশন আছে কি কি? নো কনভেকশন হইতে পারে, ডিপ হইতে পারে, শ্যালো হইতে পারে। তো এগুলি তোমরা ইভেন্ট নিয়ে আরো যখন কাজ করবে তখন বুঝবা কোনটা ডিপ শ্যালো। তো সেই ধরনের ভ্যালুগুলি যেহেতু আমরা ক্রেনই পাচ্ছি, ক্রেন ফিটসই পাচ্ছি, এটাই বেটার কাজ করে। এছাড়া আমরা এই যে বিএমজে এটাও কাজ করি। এটার ভিতরে আবার কি আছে? ইটা লেভেলের ইটা স্কিমে, ইটা স্কিম মানে কোনটা? মাইক্রোফিজিক্সের 6 অপশন 8 অপশনটা হচ্ছে ইটা, ইটার সাথে আবার ও ভালো কাজ করে। তার মানে মাইক্রোফিজিক্স যদি আমি ইটা নেই তার সাথে এই বিএমজে স্কিমটা বেটার কাজ করবে। এইভাবে আমরা কম্বাইন করে তোমরা কাজ করতে গেলে আরো বুঝতে পারবা, প্রিভিয়াস পেপার যখন অ্যানালিসিস করবা তখন বুঝতে পারবা। তারপর হচ্ছে গ্রেল 3D এটাও ভালো কাজ করে। তারপর অনেকের ক্ষেত্রে এই টিটকে স্কিম এটাও ভালো কাজ করে, এটাও আমরা টেস্ট করতে পারবো। এই 3টাকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেই, মাইক্রোফিজিক্স, কিউমুলাস আর হচ্ছে পিভিএল। আর বাকিগুলি সাধারণত প্রিভিয়াস পেপারে যেভাবে আছে আমরা ওইভাবে ইউজ করি। কিন্তু কারো যদি স্পেসিফিক কাজ থাকে যে না তার সেন্সিটিভিটি টেস্টই হচ্ছে শ্যালো কনভেকশন ফিজিক্সটা, যে আমি চাইলাম সাইক্লোনের ক্ষেত্রে শ্যালো কনভেকশন ফিজিক্সের সেন্সিটিভিটি আমি টেস্ট করব, তখন আমাকে কি করতে হবে? তখন তো আর ওই অন্য মানুষ কি ইউজ করছে সেটার প্রায়োরিটি দিলে হবে না। তখন এখানে যে অপশনগুলি আছে প্রত্যেকটাই আমাকে টেস্ট করে দেখাইতে হবে যে আমাদের ইভেন্টের জন্য এটা বেটার কাজ করছে। এইভাবে হচ্ছে আমরা স্কিমগুলি চুজ করব। বাকিটা তোমরা যখন আরো পড়াশোনা করবা তখন আমরা এগুলি বুঝতে পারবো। আর তারপরে আরেকটা সেকশন আছে ডাইনামিক্স, সেটা তোমাদেরকে এখন আর বুঝাবো না, সেটা যখন আমরা কাজ করব ডিরেক্টলি তখন এই 6th অর্ডার, হরিজন্টাল, ডিফিউশন এই সেকশনগুলি নিয়ে আমরা তখন কথা বলবো, ডাম্পিং নিয়ে কথা বলবো। এটাই হচ্ছে মোটামুটি আমাদের দেখো নেম লিস্টটা শেষ। এই যে আর এখানে একটা ভ্যালু মনে রাখবা, এই আরএডিটির যে ভ্যালুটা, আরএডিটির ভ্যালুটা সাধারণত আমরা আমাদের যে রেজুলেশন যেটা থাকে, রেজুলেশন যেমন আমাদের ক্ষেত্রে 9 কিলোমিটার ছিল, আরএডিটিটা মানে রেডিয়েশনের টাইম ইন্টারভ্যালটা আমি ওই যত কিলোমিটার পর পর ভ্যালুটা আছে ঠিক তত সেকেন্ড পর পর তাকে আমি কল করার চেষ্টা করি। তার মানে হচ্ছে 9 সেকেন্ড পর পর আমি 9 কিলোমিটারের জন্য কল করবো, এই জন্য এখানে 9 দেয়া আছে। তোমরা যদি 30 কিলোমিটার নাও তখন এখানে দিবা 30। আর বাকি বিএলডিটি আর সিইউডিটি টিপিক্যালি হচ্ছে আমরা বাউন্ডারিকে 0 মানে হচ্ছে প্রত্যেক টাইম স্টেপে কল করা। তার মানে হচ্ছে কোনো আমি সেট করে দেইনি, ডিফল্ট ভ্যালু প্রত্যেক সেকেন্ডে সে কল করবে। আর সিইউডিটি কে সাধারণত আমরা 5 সেকেন্ড পর পর কল করি, এগুলি সাধারণত আমরা চেঞ্জ করি না, দেখবা সব পেপারে এটা এভাবেই আছে। আর ল্যান্ড ক্যাটাগরি 21টাই থাকে, যদি ল্যান্ড ক্যাটাগরি নিয়ে স্পেসিফিক কাজ না করো তোমরা এই ডিফল্ট 21 ইউজ করবা। আরবান ফিজিক্স আমরা ডিফল্ট প্রত্যেক সেকেন্ডে কল করব, ডিফল্ট ভ্যালুটা ইউজ করব। এই হচ্ছে মোটামুটি আমাদের 2টা ডাব্লিউআরএফ এবং ডাব্লিউপিএস এর নেম লিস্ট। তো এই পর্যন্তই শেষ। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। এরপরে আমি বলে রাখি যে এরপর আমরা যে ক্লাস করব, আমার যে এরপরে ক্লাস হবে সেটা হবে হচ্ছে পোস্ট প্রসেসিং এর। তোমাদের এখন তো গ্র্যাডস, এনসিএল, পাইথন এগুলির ক্লাস হচ্ছে তাই না? এগুলি হচ্ছে কমন, সবার ক্ষেত্রে হচ্ছে এগুলি লাগবেই, সো এগুলি ভালোভাবে শিখবা। আমরা হচ্ছে আরেকটু স্ট্রং কিছু টুলস শিখবো, সেটা হচ্ছে মেট শেখার চেষ্টা করব, রিপ শেখার চেষ্টা করব। কিছু কিছু জিনিস আছে যেগুলো তুমি এই যে ধরো পাইথনের স্ক্রিপ্ট, পাইথন তো আলটিমেটলি কোড, তুমি সেই কোড লিখতে পারবা না। তো আমরা চাচ্ছি যে ডিফল্ট কোনো টুলস দিয়ে সরাসরি ওই ভ্যালুকে বের করে নিতে, সেই কাজগুলি আমরা রিপে করতে পারবো। পোস্ট প্রসেসিং এর কাজগুলি আমরা পাইথনে করি, এনসিএল এ, গ্র্যাডস এ করি, সেসব ক্ষেত্রে এগুলি একটু বড় স্ক্রিপ্ট হয়ে যায়, অনেক ক্ষেত্রে আমরা এগুলি লিখতে পারি না। এই টাইপের অ্যানালিসিস এর ক্ষেত্রে আমরা টুলসেই কাজটা করি, টুলসেই যেহেতু আমাদের জন্য সহজ হয় আমরা সেই রিপ আর মেট শিখবো। তো সেটা মোটামুটি আমার নেক্সট এরপরে যে ক্লাস দেওয়া হবে ওইখানে হয়তো দেখা হবে তোমাদের সাথে। এখানেই সমাপ্ত। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো, বাকিরা চলে যাইতে পারো। ভাইয়া হ্যাঁ। আমার হচ্ছে রেক্সিএম এর যে 3টা স্কিম আছে, যে গ্রেল, এমআইটি, কুও, এই স্কিমগুলোর ব্যাপারে একটু ছোট করে একটু মানে ব্রিফিং দরকার ছিল। সেটা তাহলে আমরা রেক্সিএম নিয়ে তোমাদের সাথে যখন বসবো আরেকদিন বলবো আর জি কি। ভাইয়া, আপাতত
গাইড টাইড দেখে লিখে ফেলো, যখন কাজ শুরু করবেন না তখন বলবো। ভাইয়া ঠিক মানে আছে? লিখতে হবে না এখন কিছু, জাস্ট আমি মানে স্কিমগুলোর ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম যে কোনটা কি ধরনের আর কি, শর্টে যদি একটু ঠিক ব্রিফ আছে, করে দিতেন। সেটা আমরা ওই যে বললাম না, তো তোমাদের যাদের ইয়ে নিয়ে কাজ সেরকম একটা সেশনে বলবো। আপাতত এই আজকের এটার উপরে প্রশ্ন হ্যাঁ করো। ভাইয়া আজকে না, মানে অন্য একদিন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বাকিদের আর কোনো প্রশ্ন আজকের ক্লাসের উপরে? কোনো প্রশ্ন নাই? সবাই বুঝতে পারছো? কি সাদিক বুঝতে পারছো সব? জি ভাইয়া। ওকে, আফরোজা, ঋতু? ভাইয়া আমি তো ক্লাস কন্টিনিউ করতে পারি নাই, মানে ভেঙে আচ্ছা ভেঙে তাহলে জয়েন ভিডিও দেখে দিছি, নিও। এখন ভিডিওটা হ্যাঁ দেখার পরে আচ্ছা দেখে নিও। তারপর করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তারপরে মিতু বুঝতে পারছো? তারপরে মিমি বুঝতে জি পারছো? ভাইয়া বলেন, শুনতেছি। মিমি বুঝতে পারছো তাই তো? আজকে ক্লাস নিয়ে তাহলে আর কারো প্রশ্ন নাই, আমরা তাহলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো। জি ভাই, আপনিও ভালো থাকবেন। ওকে, জি ভাইয়া, আসসালামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।